ওকে, ঠিক আছে। আজকে শুরু করব। টপিকের নাম হচ্ছে বন্ড স্ট্রেস। হ্যাঁ, আর ডেভেলপমেন্ট লেন্থ, মানে এই সম্পর্কে আলোচনা হবে। কি জিনিস, কি ব্যাপার, কেন দিই, কি বৃত্তান্ত, সবকিছু আলোচনা হবে। ওকে, তো টপিকে যেগুলো কভার করবো দেখ লিখে রেখেছি অলরেডি। বন্ড স্ট্রেস কি জিনিস, ফ্লেক্সারাল বন্ড, অ্যাঙ্কারেজ বন্ড কি জিনিস, বেন্ডস অ্যান্ড হুক কি জিনিস, ল্যাপ স্প্লাইস কি জিনিস, এগুলো কেন দেবো, কতটা দেবো, কি পরিমাণ, ঠিক আছে, এভরিথিং ডিসকাশন হবে আজকে। ওকে, তো এই ডিসকাশন শুরু করার আগে আমি একটু আইএস কোড দেখাতে চাই। দেখ, আমার স্ক্রিন ভালো করে দেখতে পাচ্ছিস তো? আমাকে দেখতে পাচ্ছিস? ওকে, দেখ এইখানে পিডিএফ দেখতে পাচ্ছিস? এটা পিডিএফ ওপেন করেছি, এটা আইএস কোডের রেকমেন্ডেশন। দেখ, যেখানে টপিকে লেখা আছে যে ডেভেলপমেন্ট অফ স্ট্রেস ইন রেনফোর্সমেন্ট। হ্যাঁ, তো বলা আছে একটু ভালো করে পড়লে, তুই এই টপিকটা পড়বি আজকে, 42 পেজটা ভালো করে পড়বি, 42 পেজ, ইভেন তার পরের পেজগুলো একটু ভালো করে পড়িস। কেমন? যেখানে দেখ বলা আছে, the calculated tension or compression in any bar at any section shall be developed on each side of the section by appropriate development length or end anchorage or by a combination of thereof। ঠিক আছে? দিয়ে কিছু ফর্মুলাস আছে কি জিনিস, এগুলো নিয়ে আজকে টোটাল আলোচনাটা হবে। ঠিক আছে? ওকে, ওকে, তো এবার শুরু করা যাক। ওকে, তো প্রথমে বন্ড স্ট্রেস কি জিনিস আমি সেটা একটু আলোচনা করি। বন্ড স্ট্রেস, ধর এটা যদি কংক্রিটের মেম্বার হয়, এটা যদি কংক্রিটের মেম্বার হয়, তার মধ্যে আমরা কি করি, রড ইনসার্ট করি না? ধর রড থাকে, রড, আচ্ছা ধর এই সেন্সে রড আছে, ধর এইখানে টেনশন এনফোর্সমেন্টটা এখানে দিয়েছি। কেমন, দেখতে পাচ্ছিস? আচ্ছা, এইবার, আচ্ছা আচ্ছা, পিডিএফ খোলা রয়েছে। ওকে, দেখ এটা হচ্ছে মেম্বার রেখেছি, এখানে হচ্ছে তোর রড ধর ইন্ট্রোডিউস করা আছে। এই যে সেকশনটা, এই সেকশনটা হচ্ছে আমার কি, কংক্রিট সেকশন। আচ্ছা, এটা হচ্ছে আরসিসি, মানে সরি, রেনফোর্স করা আছে। রেনফোর্স মানে কি, এর যে কমি আছে, কমিটাকে হাঁটানো হয়েছে। কিভাবে, টেনশনের প্রবলেম ছিল, টেনশন রেনফোর্সমেন্ট বা স্টিল প্রোভাইড করে একে রেনফোর্স করেছি, মানে একে শক্তিশালী বানিয়েছি। আচ্ছা, দেখ এই যে কংক্রিট আমরা ইউজ করছি, কংক্রিটে কিছু প্রবলেম আরো আছে। যেমন ধরে সিঙ্কেজ হয়, সিঙ্কেজ মানে কি, ভলিউম ডিক্রিজ বা ভলিউম ইনক্রিজ হতে পারে, এটাকে আমরা সিঙ্কেজ বলি। এটা হতে পারে। বা ধর ফ্লেক্সারাল কন্ডিশনের জন্য ডিফ্লেক্টেড হয়ে যায়, এইভাবে ডিফ্লেক্টেড হয়ে যায়। তো এই সময় রডের লেন্থটাও বাড়ে বা কমে। যদি ধরে নিই যে রডের লেন্থে কোনো চেঞ্জেস আসেনি, তাহলে কংক্রিট এখানে শ্রিঙ্ক হয়েছে। কিভাবে শ্রিঙ্ক হয়েছে দেখ, আমি যদি এইবার রডটাকে একটু বাইরে আঁকছি যাতে জিনিসটাকে আরো ভালো ভিজিবল করা যায়। ধর এটা রড আছে, ঠিক আছে, এটা রড আছে। কংক্রিট কোনো একটা সেন্সে কংক্রিট ছোট হতে চাইছে, বা রড ছোট হতে পারছে না। ঠিক আছে? তো এই সিচুয়েশনে কি হবে, আমরা পড়েছি স্ট্রেংথ অফ মেটেরিয়ালে যে যখন স্ট্রেন বন্ধ হয় তখনই স্ট্রেস ক্রিয়েট হয়, একই না? যদি দুজনে একই সঙ্গে মুভ করতো, একই সঙ্গে ফ্লেক্সারালি মুভ করতো, তাহলে সেক্ষেত্রে কি হতো, সেক্ষেত্রে কোনো স্ট্রেস ক্রিয়েট হতো না। এখন আমি বলছি যে এদের মধ্যে রিলেটিভ স্ট্রেন চেঞ্জ হচ্ছে, মানে ধর স্টিল অতটাও ইনক্রিমেন্ট করতে পারছে না যেখানে কংক্রিট বাড়ছে। ঠিক আছে? কংক্রিটের ইনক্রিমেন্ট আর স্টিলের ইনক্রিমেন্ট কোথাও কোথাও না একই হচ্ছে না, বা ধর ডিক্রিমেন্ট মানে ছোট হওয়াটা সেটাও একই রেটে হচ্ছে না। তো সেক্ষেত্রে কি হবে, যেহেতু স্ট্রেন চেঞ্জ হচ্ছে, তো সেক্ষেত্রে স্ট্রেস ডেভেলপড হবে। কিভাবে স্ট্রেস ডেভেলপড হবে, দেখ কংক্রিট যদি শ্রিঙ্ক হতে চায়, ছোট হতে চায়, তাহলে কি হবে, স্টিলের উল্টো দিকে, মানে স্টিলের এই সাইডে স্ট্রেস তৈরি হবে, হবে। হ্যাঁ, বা আমি যদি অন্যভাবে বলি, ধর স্টিলের টেনশন এসছে, মানে কি, স্টিলের নর্মালি টেনশনই আছে, টেনশন মানে কেউ টানছে স্টিলকে। ওকে, ধর ধর এই বরাবর টানছে, ধর এই বরাবর টানছে। এখন যদি স্টিলকে টানা হয় এইভাবে,
তো কি হবে, কংক্রিট আর স্টিলের মধ্যে এই জায়গাগুলো যে বন্ড আছে সে কি করবে, স্টিলকে আটকাবে এই বন্ডটা। যখন আমি এটা প্রয়োগ করছি তখন এর যতক্ষণ স্ট্রেন হবে ততক্ষণ স্ট্রেস হবে না, বাট যখন এ বেরোতে চাইবে না তার মানে এখানে স্ট্রেস তৈরি হবে। স্ট্রেন বন্ধ হচ্ছে মানে স্ট্রেস তৈরি হবে। কোন ডাইরেকশনে? অবভিয়াসলি এই ডাইরেকশনে। এটাকে আমরা সিআরও বলতে পারি, ইটস আ সিআর, হ্যাঁ কি না? তো এখানে স্ট্রেস ক্রিয়েট হচ্ছে কেন? কারণ কি, কংক্রিট আর স্টিলের মধ্যে যে স্লিপ সেটা হতে চাইছে না, এই বন্ডের জন্য স্লিপটা হতে চাইছে না। তো বন্ড এই জায়গার যে বন্ড কি করবে, স্ট্রেস প্রডিউস করবে। কি স্ট্রেস প্রডিউস করবে, কেন করবে? কারণ বাইরে থেকে যে পুল আসছে সেই পুলকে রেজিস্ট করার জন্য। পুল কি, পি পুল। এই পি পুলটা কেন আসতে পারে? আমরা দেখেছিলাম যদি এটা কংক্রিট বডি হয়, এখানে যদি স্টিল দেই, এখানে কম্প্রেশন হয়, নিউট্রাল এক্সিসের উপরে কম্প্রেশন আর টেনশন হয়। তার মানে এখানে টেনশন হয়েছে, এই জায়গাটা বড় হতে চাইছে। আর এই বড় হতে চাইছে মানে কি, স্টিলকে বড় করতে চাইছে। এদিকে পি এর পুল আছে আর এদিকেও পি এর পুল আছে, তাহলে দুদিকে পুল হচ্ছে। এখন যখন পুল হচ্ছে তার মানে এই স্টিলের মধ্যে পুল আসছে, হ্যাঁ কি না? পুল তো আসছেই। হ্যাঁ, আর এই পুলকে রেজিস্ট করার জন্য অটোমেটিক্যালি আমরা যে যে কংক্রিট ইউজ করছি বা যে স্টিল ইউজ করছি তাদের মধ্যে বন্ড স্ট্রেস তৈরি হবে। এই বন্ড স্ট্রেসকে আমরা নাম দিচ্ছি টাউ বিডি। টাউ ফর স্ট্রেস, সিআর অ্যাকচুয়ালি বলছি তো এটা সিআর। তো এটা সিআর স্ট্রেস অ্যাকচুয়ালি, বি ডি মানে যে বন্ড স্ট্রেস, বন্ড বিওএনডি, বন্ড বি আর ডি, বন্ড স্ট্রেস টাউ বিডি। তো এটা ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে? এক্স্যাক্টলি এই জায়গাটাকে আমি বাড়িয়ে রেখেছি। কেন রেখেছি সেটা জাস্ট ফিজিক্যাল এক্সপিরিয়েন্সের জন্য, যে আমি এটাকে টানতে চাইছি তাহলে এই আটকাতে চাইবে সেই জিনিসটা। অ্যাকচুয়ালি এটা স্টিলের মধ্যে হয় না, মানে কংক্রিটের মধ্যে যে স্টিল তাতে এই জিনিসটা ঘটে না। তাতে তাহলে কি ঘটে সেটা আমি একটু এলোবোরেট করার চেষ্টা করছি। এটা ধর কংক্রিট বডি, এখানে আমি স্টিল দিয়ে রেখেছি, টেনশন স্টিল, টেনশন এনফোর্সমেন্ট এটা, ঠিক আছে? আচ্ছা, এর যদি আমি স্ট্রেস ব্লক আঁকি, তো স্ট্রেস ব্লক নয়, নর্মালি ক্রস সেকশনাল ব্লক আঁকি। তো এটা আমার নিউট্রাল অ্যাক্সিস, এখানে কম্প্রেশন আসবে, এখানে টেনশন আসবে। কম্প্রেশন আসবে মানে কি, এই জায়গাটা এইটা হতে চাইছে নিউট্রাল অ্যাক্সিসের উপরে, এই জায়গাটা কংক্রিট সিঙ্ক হতে চাইছে, ছোট হতে চাইছে কম্প্রেশনের জন্য। আর নিচের জায়গায় যে নিচের নিচের নিউট্রাল অ্যাক্সিসের নিচে যে কংক্রিট আছে, তো আমরা অ্যাজিউম করি যে এখানে কংক্রিট নেই, বদলে কি আছে, এখানে শুধু স্টিল আছে। মানে আমরা কংক্রিটের স্ট্রেসকে অ্যাজিউম করি না, মানে ধরি না, কাউন্টই করি না, বরং স্টিলটাকে কাউন্ট করি। এখন এই জায়গাটা স্টিল আছে, ঠিক আছে? এখানে যে ফোর্স আছে সে কি করছে, স্টিলকে এক্সপান্ড করার চেষ্টা করছে, কারণ এখানে টেনশন এসছে, এই জন্য টেনশন এসছে। তো এই যে দেখ, এই যে স্টিল, আমি এই স্টিলটা দেখ বলছি যে স্টিলের টেনশন আছে, এই জন্য আমি এই ডায়াগ্রামটা নিয়েছি। এই পিটা অ্যাকচুয়ালি টেনশন, টেনশন পুল হচ্ছে, ক্লিয়ার? পুল হচ্ছে, তার মানে আমার এইদিকেও পুল হচ্ছে, এই জন্যও পুল হচ্ছে, ঠিক আছে? এই পুলের জন্য কি হতে পারে, এই পুলের জন্য কি হতে পারে যে এই লেন্থটা কোথাও না কোথাও ছোট পড়ে যায়। মানে যদি এই লেন্থটা কোথাও না কোথাও ঠিকঠাক না দিই, তাহলে কি হতে পারে, এই জায়গাটা না ক্র্যাক দেখতে পারি আমরা, ক্র্যাক, বন্ড ক্র্যাক দেখতে পারি, বন্ডের জন্য ক্র্যাক দেখতে পারি। তো এটা হিসাব করি কিভাবে, এক্স্যাক্টলি। তো এইটা বোঝার আগে আমরা বন্ড স্ট্রেসকে দুটো ভাবে দেখতে চাই। একটা হচ্ছে কি বন্ড স্ট্রেস, একটা হচ্ছে কি বন্ড স্ট্রেস, আর একটা হচ্ছে কি পারমিসিবল, পারমিসিবল স্ট্রেস। এই বন্ড স্ট্রেস আর পারমিসিবল স্ট্রেসের মধ্যে ডিফারেন্স কি? বন্ড স্ট্রেস মানে হচ্ছে কি, এই টেনশনের জন্য যতটা পুল হচ্ছে তার জন্য কংক্রিট আর স্টিলের মধ্যে যে স্ট্রেস প্রডিউস হচ্ছে সেটা হচ্ছে বন্ড স্ট্রেস। আচ্ছা, পারমিসিবল স্ট্রেস কি, কংক্রিট আর স্টিলের একটা ম্যাক্সিমাম ক্ষমতা আছে, তার বাইরে যদি বন্ড চলে আসে সেটা সে রেজিস্ট করতে পারবে না, তখন সে ক্র্যাক দেখাবে। মানে পারমিসিবল স্ট্রেস হচ্ছে, এটা হচ্ছে ডিজাইন সেফ স্ট্রেস, এটা অ্যাকচুয়ালি বন্ড, বাট ডিজাইন সেফ স্ট্রেস, যেটা কিনা কংক্রিট আর স্টিল নিতে পারে, ম্যাক্সিমাম নিতে পারে, ওই স্ট্রেসটা সহ্য করতে পারে। মানে আমি তোকে ধরে টানছি, তোর একটা বডির ম্যাক্সিমাম ক্ষমতা আছে তুই নিজেকে রেজিস্ট করবি, তারপরে তুই টানা হয়ে চলে আসবি, ঠিক আছে? এই যে তুই স্ট্রেস, আমি তোকে টানছি, তুই উল্টো না আসার জন্য উল্টো দিকে যে স্ট্রেস প্রডিউস করছিস সেটা বন্ড, ঠিক আছে? কিন্তু সেটা তোর আলটিমেট স্ট্রেস, যখন তুই ফেল হচ্ছে মানে আমাদেরকে মুভ করছিস তখন সেটা আলটিমেট সিচুয়েশন। তার আগে পারমিসিবল মানে কি, তারও আগে ডিজাইন নেই, আমরা 1.15% কমিয়ে দিই স্টিলের ক্ষেত্রে, মানে 1.15 ডিভাইড করে দিই, মানে প্রায় 87% করি। তো ওই স্ট্রেংথ আমি চেক করি, ওই স্ট্রেংথ কি করে মানে আমরা ওটাকে পারমিসিবল লিমিট ধরি, ওই লিমিটের অবধি আমরা আমরা এজিউম করি যে ওটা তার পারমিসিবল ক্যাপাসিটি।
তারপরে স্টিল পালবে না, স্টিলে ইল্ড চলে আসবে। ইল্ড মানে আস্তে আস্তে বড় হতে থাকবে, স্টিল ক্র্যাক হওয়া স্টার্ট হবে, মানে ক্র্যাক আসবে না, ক্র্যাক হওয়া স্টার্ট করবে জাস্ট। তো এখানে আমরা একটা জিনিস বলি যে কংক্রিটের যে বন্ড স্ট্রেস, তাকে আটকানোর জন্য যে পারমিসিবল স্ট্রেস হবে, সেটা কোথাও না কোথাও স্টিলের যে ডিজাইন স্ট্রেস তার থেকে বেশি যেন না হয়। কি জিনিস সেটা আমি আলোচনা করছি। ওকে, আচ্ছা, এটা আলোচনা করার আগে আমি এই ফর্মুলাটা কিভাবে বিল্ড হচ্ছে সেটাকে একটু বোঝানোর চেষ্টা করি। দেখ, এই যে লেন্থটা, এই লেন্থটা হচ্ছে মিনিমাম লেন্থ। দেখ, কংক্রিট আর স্টিলের মধ্যে যে জায়গাটা বন্ড আছে সেটাতে এইটুকু জায়গাটাই, এই জায়গাটাই, দেখবে এইটুকু জায়গা, এই জায়গা তো ফ্রি আছে, ফ্রি আছে মানে এর কোনো কাউন্ট নেই, কাউন্টেবল নয়, এই জায়গাটা কাউন্টেবল। আচ্ছা, এই লেন্থটাকে আমি এলডি বলছি, ঠিক আছে? কি বলছি? এলডি কি জিনিস সেটা পরে শোনাবো। এই লেন্থটা যেটা যেটা হচ্ছে কানেক্টর আছে, এটাকে আমি এলডি বলছি। ওকে, আচ্ছা, কংক্রিট আর স্টিলের মধ্যে এই যে দুজনের মধ্যে যে কানেকশন বা বন্ড, সেটা পুরো 3 ডাইমেনশনালি হয়ে আছে। মানে যদি স্টিল হয়, এর চারপাশে কংক্রিট আছে, তাই না? কংক্রিট আছে, আর আমি এটা এলডি ডিস্টেন্স নিয়েছি, মানে এতটা ডিস্টেন্স অব্দি এইভাবে কানেক্টেড হয়েছে, এটা স্টিল, তাই তো? হ্যাঁ কি না? তাহলে আমি কি বলতে পারি, টোটাল এই ফোর্স, যে ফোর্সটাকে আটকাচ্ছে আলটিমেট সিচুয়েশনে, এটা সমান কি বলতে পারি, যে স্ট্রেস টাউ বিডি ইন্টু এরিয়া। কোন এরিয়া? এই এরিয়া না স্যার, 3 ডাইমেনশনালি যে এরিয়াটা আছে, ক্রস সেকশনের চারপাশে যে এরিয়া, সারফেস এরিয়া, সারফেস এরিয়া মানে কি, এটা এই এরিয়া, এই এরিয়াটা। আচ্ছা, উপরে যদি টপ এরিয়া বলি বা ক্রস সেকশন এরিয়া বলি, তখন এটা ক্রস সেকশন এরিয়া, কিন্তু সারফেস এরিয়া কোনটা? এইটা রডের গায়ের যে এরিয়াটা, রডের সাইডে। মানে এক্সাম্পল যদি নিয়ে নিই, এইটা এই যে টোটাল, এটা যদি রড হয়, আমি এটাকে স্টিলের মধ্যে আছে, আমি যে ছবিটা এঁকেছি দেখ, এক্স্যাক্টলি সেম ফিগার, ঠিক আছে? দেখ, এইখানটায় আমি এটাকে টানছি, আমি এটাকে টানার চেষ্টা করি, ঠিক আছে? তুই হাতে পেন নিয়ে ট্রাই করতে পারিস, দেখবি যখন করবি হাতের চামড়ার সাথে পেনের সাথে একটা অ্যাটাচমেন্ট ফিল করবি। এই যে টানার সঙ্গে সঙ্গে হাত আর পেনের মধ্যে যে একটা স্ট্রেস তৈরি হচ্ছে, ওটা হচ্ছে বন্ড স্ট্রেস। ওকে, হ্যাঁ, ওটা বন্ড স্ট্রেস। এবার আমি যখন পুল করছি, দেখ পেনের সারফেস এরিয়া আর হাতের সারফেস এরিয়ার মধ্যে যে কানেকশন, সেই এরিয়াটা কাজ করছে নাকি এই এরিয়া তো কাজ করছে না। কোন এরিয়া কাজ করছে? এই এরিয়াটা কাজ করছে। এই এরিয়ার ইকুয়েশন কি? হ্যাঁ, হ্যাঁ, এর এরিয়ার ইকুয়েশন কি, যে 2 পাই আর ইন্টু এল, তাই তো? হ্যাঁ, এটাকে আমরা পাই ডিএলও বলি। কেন পাই ডিএল বলি? 2 পাই আর ইন্টু এল, 2 আর সমান, আমরা সরি 2 আর সমান হচ্ছে ডি বলি, তাহলে পাই ডিএল, হ্যাঁ কি না? আচ্ছা, পাই ডি, ডি কোনটা? ডি হচ্ছে কি আমার এই যে রডের, হ্যাঁ, ডায়ামিটার। আর রডের ডায়ামিটারকে আমরা কি বলি? ফাই বলি না? তাহলে পাই ফাই এল বলি, রডের ডায়ামিটারকে আমরা ফাই বলি, তাই তো? তাহলে আমরা বলতে পারি পাই ফাই এল কে তো এলডি বলছি। কোন লেন্থটা? কমপ্লিট এই লেন্থটা না, যতটা এমবেডেড হয়ে আছে, এটা এমবেডেড পোর্শন, এটা আমরা এলডি, সেই এলডি নিচ্ছি, টোটাল এল নিচ্ছি না, বরং যতটা এমবেডেড হয়েছে কংক্রিটের সঙ্গে সেই এলটাকে বলছি, ঠিক আছে? হ্যাঁ, তার মানে আমি কতটা জোরে টানছি, এটা হচ্ছে ইকুয়েশন, কত জোরে টানছি। এই যে আমি টানার সঙ্গে সঙ্গে যে স্ট্রেসের জন্য যে ফোর্স এখানে ক্রিয়েট হচ্ছে, সেই পি ফোর্স, তার এটা রিপ্রেজেন্ট করছে যে টাউ বিডি ইন্টু পাই ফাই এলডি। টাউ বিডি কি, এখানে যে বন্ড স্ট্রেস তৈরি হচ্ছে, আমি এটা এটা আটকাতে চাইছি। এবার বলছি যে কংক্রিট আর স্টিলের মধ্যে, এখানে আমি স্টিলের রেপ্রেজেন্টে যদি বলি, স্টিলের পয়েন্ট অফ ভিউতে করি, কারণ স্টিলেই তো ব্যাপারটা হচ্ছে। স্টিলের পয়েন্ট অফ ভিউতে যদি বলি, এই টাউ বিডির ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত হতে পারে? টাউ বিডি পারমিসিবল লিড কত? বলছি যে স্টিলের ডিজাইন লোড, মানে আমরা যে উপর থেকে ভার্টিক্যাল লোডিং দিই, তার জন্য যে স্টিলের ডিজাইন সেভ লোড ধরি, সেটাই সে স্টিল ম্যাক্সিমাম অব্দি অ্যালাউ করতে পারে। বুঝতে পারছি? কতটা হয় না, আমরা জানি 0.87 FY, ঠিক আছে? মানে এবার বলছি যে কতটা সেফ সিচুয়েশনে কতটা আটকাতে পারে একটা রড, সেটা আটকাচ্ছে, কতটা আটকাতে পারে? পি সমান কতটা আটকাতে পারে, সিগমা হচ্ছে কি সেফ স্ট্রেস, সিগমা এসও বলতে পারি, স্টিলের সেফ স্ট্রেস ইন্টু কি স্টিলের এরিয়া, পাই/4 ইন্টু 5 স্কোয়ার, হ্যাঁ কিনা? এটা ও ম্যাক্সিমাম আটকাতে পারবে, ম্যাক্সিমাম আটকানোর ক্ষমতা রাখবে। এটা টানছি, এটা কি আমি টানছি, পুল করছি, এটা এক্সটার্নাল ক্যাপাসিটি, আর এটা কি ইন্টারনাল ক্যাপাসিটি, ওকে রেজিস্ট করার চেষ্টা করবে, হ্যাঁ কিনা? ওকে, তো এই সিগমা এস কে আমরা কি বলি? সিগমা এস সমান ম্যাক্সিমাম, বলছে কোড বলছে যে এটা ম্যাক্সিমাম ডিজাইন সেফ স্ট্রেস হতে পারে। সিগমা এস টার ম্যাক্সিমাম কত নেব?
পুরো ধর এফি 500, তাহলে কি 500 নেবো? না, কত নেবো? 500 ইন্টু 0.8, এক্স্যাক্টলি এই ভ্যালুটাই নেবো। তাহলে দুটো পি যদি সমান করি, মানে অ্যাট আলটিমেট সিচুয়েশন যখন পারমিসেবল লোড আর এক্সটার্নাল লোড দুটো এক হয়ে যাচ্ছে, এই সিচুয়েশনে আমি দুজন ফোর্স এক হচ্ছে, তো দুজন ফোর্সকে আমি চেক করছি কত হয়, টাউ বিডি ইন্টু পাই ফাই এল ডি ইকুয়ালস টু 0.87 এফ ওয়াই ইন্টু পাই বাই 4 ফাই স্কোয়ার। ওকে, এখানে আমার পাই পাই ওমিট হয়ে যাবে, ফাই এর সঙ্গে ফাই স্কোয়ার ওমিট হয়ে যাবে। তাহলে এলডি সমান একটা ফর্মুলা পাবো যে 0.87 এফ ওয়াই ফাই ফাই বাই 4 টাউ বিডি। ঠিক আছে, তার মানে এটা বলতে চাইছে যে আমি কতটা এই লেন্থ রাখবো, এই লেন্থটা ঠিক কতটা এমবেডেড করে রাখবো, যার জন্য বন্ড স্ট্রেস যেটা তৈরি হবে সেটা পারমিসেবল লিমিটে তৈরি হবে। তার বেশি বন্ড স্ট্রেস তৈরি হলে কি হবে, তার বেশি বন্ড স্ট্রেস মানে বন্ড স্ট্রেসের থেকেও বেশি যদি আমার পুল আসে, তাহলে কি হবে, দেখ স্টিল বেরিয়ে চলে আসবে রড থেকে, মানে বা কংক্রিটের সঙ্গে স্টিলের যে পোর্শনটা আছে এই পোর্শনটা গ্যাপ হয়ে যাবে, তাহলে স্টিল দেওয়ার কোনো মানেই থাকবে না, কারণ কংক্রিটের থেকেই লোডটা স্টিলে আসে। এখন কংক্রিট আর স্টিলের মধ্যে যদি কানেকশনই না থাকে, যেখানে স্টিল প্রডিউস করছি মানে এই জোনটা যদি আলগা হয়ে যায়, কংক্রিটের সঙ্গে স্টিল যদি আলগা হয়ে যায়, তাহলে কি হবে, এখানে টেনশনই আসবে না কোনোভাবে। যদি টেনশন এখানে না আসে তাহলে আর কি হলো, তাহলে কোনো কাজই হলো না এক্স্যাক্টলি। তার মানে একটা মিনিমাম এলডি আমাকে এখানে প্রোভাইড করতে হবে, যে কি করবে, সেফ বন্ড স্ট্রেস তৈরি করবে, যাতে সেই বন্ড স্ট্রেসে কংক্রিট আর স্টিল আলাদা আলাদা করে দুজনে স্লিপ হয়ে না বেরিয়ে যায়, দুজনে ফেল না হয়ে যায়, স্লিপ হচ্ছে মানে ফেল হয়ে যাওয়া, দুজনে আলাদা হয়ে যাচ্ছে মানে কি ফেল হচ্ছে অ্যাকচুয়ালি। কি বুঝতে পারলাম? ঠিক আছে, তাহলে আমি যদি বলি এই এই জিনিসটা কিসের জন্য করছি, এই জিনিসটা করছি কার জন্য, টেনশনের জন্য। টেনশনের জন্য এই টাউবিডির ফর্মুলা, টাউবিডির ভ্যালু কত হবে সেটা আমাদের কোড কোথাও না কোথাও জানিয়ে রেখেছে, সেটা আমি একটু বলি দেখে নে। ঠিক আছে, এটা ফর্মুলা, ডেভেলপমেন্ট লেন্থ ফর এলডি ইজ গিভেন বাই এলডি ইজ ইকুয়াল টু সিগমা এস, হোয়ার সিগমা এস ইজ ইকুয়াল টু, দেখ বলা আছে স্ট্রেস ইন বার at the section considered as ডিজাইন লোড। ঠিক আছে, টাও বিডি হচ্ছে ডিজাইন বন্ড স্ট্রেস। ঠিক আছে, এখানে কিছু নোটস দেওয়া আছে, হুক দেবো না, এটা নিয়ে আমি আলোচনা করছি এখন, ওটা আমি এখন দরকার নেই আমার আলোচনার। আচ্ছা, নেক্সট এখানে দেখ বলা আছে যে ডিজাইন বন্ড স্ট্রেস ইন লিমিটেড মেথড ফর প্লেন বার। কি বলা আছে ভালো করে দেখ, এটা কি বলা আছে, প্লেন বার্স। প্লেন বার্স মানে কি, HYSD নয়, আগেকার দিনে হতো, টর্স্টেড হতো না, নর্মালি প্লেন সারফেস ছিল রডের গায়ে, সেই রডের ক্ষেত্রে বলছে যদি প্লেন বার্স হয় তাহলে টাউবিডি কি অ্যাজিউম করতে বলেছে, যদি M20 কংক্রিট নিস টাউবিডি হচ্ছে 1.2, M25 নিলে 1.4, M30 নিলে 1.5, 35 1.7, M40 তে 1.9, দেখতে পাচ্ছিস? হুম, আচ্ছা, তাহলে আমি যদি M20 অ্যাজ অ্যান এক্সাম্পল নিচ্ছি, যে M20 কোনো একটা কংক্রিট নিয়েছি ডিজাইনের জন্য, আর AP500 নিয়েছি, যেটা নিয়ে আমি বেশি প্রবলেম সলভ করি অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো M20 জন্য টাউবিডির ভ্যালু কত হচ্ছে বলছে 1.2, যদি প্লেন হয়, এটা কখন, প্লেন স্টিল হয়, তাহলে M20 জন্য টাউবিডির ভ্যালু কত হচ্ছে 1.2, আর AP500 এর জন্য FY এর ভ্যালু কত হচ্ছে 500, তাহলে এলডির ভ্যালু কত হবে 0.87 ইন্টু 500। আমি ও পিডিএফটা রয়ে গেছে না, জাস্ট হ্যাঁ, এখনো হ্যাবিচুয়েট হতে পারিনি তো, দেখতে পাচ্ছিস? হ্যাঁ, M20 এর জন্য হচ্ছে টাউবিডি 1.2, AP500 এর জন্য FY হচ্ছে 500, আর এলডির জন্য 0.87, 5 রেখে দিচ্ছি কারণ যত রড ইউজ করবো তার রেসপেক্টিভ একটা ফর্মুলা তৈরি করার চেষ্টা করছি, কেমন? হ্যাঁ, বাই হচ্ছে 4, টাউবিডি মানে 1.2, তো যদি এর ভ্যালুটা চেক করি, ভ্যালু কত হবে, ক্যালকুলেটর কোথায় রাখলাম, যখন পড়তে বসবি হাতের কাছে সব রাখবি হ্যান্ডি একদম, যেন ফটাক ফটাক করে বেরিয়ে আসে। দেখ 90.625 হচ্ছে, 90.625 মানে ধর 16 রড যদি ইউজ করি তাহলে কত দিতে হবে, 1450 মিলিমিটার, 14 মানে 1.4 মিটার। যদি 8 রড ইউজ করিস তাহলে কত হবে 90.6। হুম, আমি বলছি এখনো যাইনি আমি এখন। আচ্ছা,
দেখ, যদি আমি 8-এর রড ইউজ করি, এখানে বলছে যে 724 মিলিমিটারের তোর হচ্ছে এলডি দিতে হবে, ডেভেলপমেন্ট লেন্থ দিতে হবে। কিভাবে দিব, দেবোটা কিভাবে? দেখ, দেবো এইভাবে, এই জায়গাটা তো ডেভেলপমেন্ট লেন্থ দিতে হবে। কত দিতে হবে? 8-এর রড ইউজ করলে, যদি 8 mm পাই ইউজ করি, তাহলে 724 mm দিতে হবে। কিভাবে দিব? দেখ, এই রডটাকে এইভাবে উপরে তুলবো, দেখতে পাচ্ছিস? যদি তাদের 724 হয় হবে, নাহলে একে বাঁকিয়ে দেবো। দেখতে পাচ্ছিস? এই টোটাল লেন্থটা, এই টোটাল লেন্থকে আমি বলছি এলডি, ডেভেলপমেন্ট লোন। কি করবে? এটা বন্ড তৈরি করবে। যখন পুল আসবে, ধর কিরকম হচ্ছে, এতে যখন টেনশন আসছে, এ বড় হওয়ার চেষ্টা করছে, কিন্তু এত বড় নয়। তখন এই এই লেন্থটা হচ্ছে কাজ করবে ওর এক্সেসিভ যে টেনশন এসছে তাকে রেজিস্ট করার জন্য, এই লেন্থটা। কারণ যত স্টিলের লেন্থ বেশি, তত তার রেজিস্ট করার ক্যাপাসিটি বেশি। শুধু একদিকে হবে না, দুদিকে। হ্যাঁ, হ্যাঁ, স্টিলকে আমরা বাঁকাই, এই জন্যই বাড়াই। এই যে লেন্থটা হচ্ছে, এটা হচ্ছে এলডি, ডেভেলপমেন্ট লোন। হুম, হুম, ঠিক আছে, এটা ডেভেলপমেন্ট লেন। এটা কেন করা হয়? এমনি এমনি নয়, কি হয়, বন্ড স্ট্রেস, সেফ বন্ড স্ট্রেস প্রডিউস করার জন্য, যাতে স্টিল আর কংক্রিট না দুজনে খুলে চলে আসে। এই জিনিসটা যাতে না হয়, এক্স্যাক্টলি আমরা এটা করে থাকি। ওকে, এটা ছিল প্লেন স্টিল। এবার আমাদের আইএস কোড আরো কিছু বলে। কি বলে? যে বলছে যে এটা তো প্লেন স্টিলের জন্য হলো, যদি বলছে যদি ডিফর্ম বার্স মানে এইচওএসডি এর কথা বলছে। তো যদি ডিফর্ম বার ইউজ করি, তাহলে আইএস 1786 মানে 1786 এ তার ভ্যালু বলা আছে যে এটাকে আমরা 60% অব্দি ইনক্রিজ করতে পারি। 60% ইউজ করতে পারি মানে কি, এটা যদি আমি প্লেন না ইউজ করে, এটাকে যদি আমি এইচওআইএসডি ইউজ করি, সেম রড এইচওআইএসডি ইউজ করি, তাহলে আমার এলডির ভ্যালু কত হবে? 0.87 500 4, এই 1.2 ভ্যালুকে 60% ইনক্রিজ করতে পারি, তখন এটা 1.6 দিয়ে গুণ হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, সরি, আচ্ছা, ঠিক আছে, দেখতে পাচ্ছিস? এবার দেখ, কি করছি, যদি এইচওয়াইএসডি ইউজ করি, এটাকে 60% ইনক্রিজ করতে পারি। দেখ, আগে যে ভ্যালু ছিল তাকে আমি 60%, মানে এই ভ্যালুকে 60% বাড়াচ্ছি। 60% মানে 1.6 দিয়ে অবভিয়াসলি গুণ হবে। তাহলে ভ্যালু কত এসে দাঁড়াবে? 56, 57.5। কত ডিফারেন্স বুঝতে পেরেছিস তো? আগে যদি একই রড যদি ইউজ করি, ধর 8-এর রড ইউজ করছি, আচ্ছা, 8-এর রড যদি ইউজ করি, এক্ষেত্রে 8-এর রড কত লাগছিল? 724 না, এক্ষেত্রে 456 লাগবে। কত লাগবে? 456। পুরো পুরো রডটাই কোন সাইডে দেখছি? টেনশন সাইডে, টেনশন জোনের রডের দেখছি, টেনশন রোডের ডেভেলপমেন্ট লেন্থ দেখছি এটা। ওকে, আর এই ডেভেলপমেন্ট লেন্থটা কেন হচ্ছে? ফ্লেক্সুরাল লোডিং এর জন্য। ফ্লেক্সুরাল লোডিং মানে কি? বেন্ডিং মুভমেন্টের জন্য এই জিনিসটা। টেনশন রড আমরা কেন দিই? টেনশন এনফোর্সমেন্ট করি ফ্লেক্সুরাল লোডিং এর জন্য, বেন্ডিং মুভমেন্ট তৈরি হয়, বেন্ডিং মুভমেন্ট আটকানোর জন্য টেনশন এনফোর্সমেন্ট দিই টেনশন সাইডে। তো এই যে এলডি হিসাব করছে, এটা পুরোপুরি ফ্লেক্সুরাল লোডিং এর জন্য হিসাব হচ্ছে, ঠিক আছে, বেন্ডিং মুভমেন্টকে রেজিস্ট করার জন্যই তৈরি হচ্ছে, হ্যাঁ কি না? তো এই যে ডেভেলপমেন্ট লেন্থ, এটা টার্মটা কেন হবে? এই টার্মটা তখনই আমি ইউজ করব যদি আমি ফ্লেক্সুরাল লোডিং এর কথা বলি, তখনই ডেভেলপমেন্ট লেন্থ বলবো, হ্যাঁ কি না? বোঝা গেল তো? আচ্ছা, এইবার এখান থেকে আমরা প্রতিটা ভ্যালু বের করতে পারি। যদি আমাকে বলে দেয় যে, সাপোজ আমাকে বললো, তোকে আমি একটা এক্সাম্পল কোশ্চেন দিচ্ছি, কর যে ধর M30 কংক্রিট আছে, হুম, আর Fe415 এর স্টিল আছে, ঠিক আছে? তাহলে আমাকে জিজ্ঞেস করবে এলডি ভ্যালু কত হবে যদি HYSD স্টিল হয়, তাহলে এলডি ভ্যালু কত হবে? আমি তোকে দেখাচ্ছি কোডটা, সেখান থেকে ইউজ করতে পারিস। দেখ, হুম, খাতা খুলে বস, আমায় কি বলিস? খাতা ক্যালকুলেটর নিয়ে বস। হ্যাঁ, তো সলভ কর। কত হলো?
কত আসছে রে? আকাশ, আকাশ, হুম, হয়েছে? কত হয়েছে? হুম, হুম, কি ছিল? 4, এই তো ফর্মুলা নে, এটা ইউজ কর ফর্মুলা। তুই খাতা তুলিস নি কেন? আমি যখন পড়াচ্ছি তুই তখন শুয়ে আছিস কেন? সে নোট আমি পাঠাই, এখন তুলতে থাকবি, যা করাচ্ছিস সেটা নিজে থেকে তুলে থাক। হুম, হুম, ফর্মুলা দিয়ে রাখি, দেখ 4 টাউ বিডি। হ্যাঁ, এইটাকে আমরা 38.5 বলে দিচ্ছি, ঠিক আছে? আমি 38.5 নিবো, ওভাবে তো করা যাবে না। 38.5, এই জন্য এটা 91 হয়ে যাবে, 91। ঠিক আছে, মানে একটু বেশি দিয়ে রাখা। 38.5 মানে কত দেখতো? 38.5 মানে কত? 38 ইন্টু ধর 16 রড ইউজ করছি, না 8 রড, যেমন আট আট নিচ্ছিলাম, 8 রড নিচ্ছে, দেখ 304 দিলে হবে। 304 একটা জিনিস খালি লক্ষ্য কর, একটা জিনিস লক্ষ্য কর যে যখন আমি গ্রেড অফ কংক্রিট বাড়াচ্ছি আর গ্রেড অফ স্টিল কমাচ্ছি, ডেভেলপমেন্ট লেন্থ কোথাও না কোথাও কমছে, কমছে না? ইন্টারেস্টিং, রড কিন্তু একই নেবো। 8 রড নিচ্ছি ধর, 8 রড যদি নেই ধর 304 হয়, আর যদি এডি 500 স্টিল নিই, আর যদি M20 কংক্রিট নেই, সেক্ষেত্রে দেখ আমার ডেভেলপমেন্ট লেন্থ বেশি দিতে হচ্ছে। তাহলে এটা বোঝা যাচ্ছে যে যত কংক্রিটের গ্রেড বাড়াবো আর স্টিলের গ্রেড কমাবো, তাহলে ডেভেলপমেন্ট লেন্থ তত কম দিতে হবে। আর যত স্টিলের গ্রেড বাড়াবো, স্টিলের ডায়া বাড়াবো, ঠিক আছে? দেখ স্টিলের ডায়া বাড়ানোর সঙ্গে সঙ্গে ডেভেলপমেন্ট বেশি দিতে হবে, এটা তো বোঝাই যাচ্ছে। যদি আমি স্টিল, মেন স্টিল ইউজ করছি, তার ডায়া যত বাড়াবো তত এলডি বাড়বে, হ্যাঁ কি না? ডায়া কমালে এলডি কি হবে? আচ্ছা, তো আমাকে ধরো আমার ধরো কোনো কোশ্চেন এলো যে আমি আমাকে আমার সাইটে গেছি, আমাকে কেউ জিজ্ঞেস করছে স্যার আমরা স্ল্যাব বানাবো, স্ল্যাবে স্যার 8 রড ইউজ করবো, 6 রড ইউজ করবো, 12 রড ইউজ করবো, হ্যাঁ, 10 রড ইউজ করবো, কোনটা করবো স্যার? ডেভেলপমেন্ট লেন্থ তো দিতে হবে সবাই। বা ধর বিমের ক্ষেত্রে ধরে নেই, বিমে হচ্ছে 12 রড ইউজ করবো, 16 রড ইউজ করবো, 20 রড ইউজ করবো, কোনটা করবো যদি বিমের সাইজ বড় হয়? অবশ্যই আমি আইএস কোড এটাই রেকমেন্ড করে, হ্যাঁ আইএস কোড এটাই রেকমেন্ড করে যে আমরা বেশি রেনফোর্সমেন্ট ইউজ করব, কিন্তু সেটাকে এরিয়া অফ স্টিল এক থাকবে, বাট নাম্বার অফ রেনফোর্সমেন্ট স্টিল বেশি হবে, এটা অলওয়েজ বেস্ট হয়। কিন্তু তুই যখন অনেক বেশি রড ইউজ করবি, সেখানে কংক্রিট পোর হবে না, মানে যদি 2/3 অফ এগ্রিগেট সাইজ না মেনটেন হয়, মানে যে টার্ম লিমিটেশন গুলো আমরা দেখেছিলাম, সেগুলো যদি মেনটেন না হয়, তাহলে কি হবে? ওই যে গ্যাপ, দুটো স্টিলের মধ্যে যে গ্যাপ, ওখানে কংক্রিটই পোর হবে না,
এখন ওখানে যদি কংক্রিট না পোর হয়, স্টিলে তো টেনশন আসতে পারবে না বা স্টিলের বন্ড স্ট্রেস কমতে থাকবে। তো আমি একদম মিনিমাম যেতে পারবো না, কারণ মিনিমাম অলরেডি কোড বেঁধে দিয়েছে। আর ম্যাক্সিমাম যাবো না, কারণ ম্যাক্সিমাম গেলে ডেভেলপমেন্ট লেন্থ বেশি দিতে হবে, আর তাতে রডের নষ্ট বেশি হবে, মানে রডের খরচা বেশি হবে, নষ্ট নয়, ইকোনমিক্যাল হবে না, আনইকোনমিক্যাল সেকশন তৈরি হবে। ঠিক আছে? সো ওই জন্যই আমরা কি করব, এই জন্যই সেম কনসেপ্ট, এই জন্য আমরা কি করব, কম ডায়ামিটার রড ইউজ করার চেষ্টা করব, যাতে না হ্যাম্পার্ড হয় কংক্রিট পোরিং এর, ওটা মাথায় রেখে। ঠিক আছে? দিয়ে কি করব, আমরা কম ডায়ার স্টিল ইউজ করব, তাতে কি হবে, কংক্রিট পোর করতে সুবিধা হবে, ইভেন আমার নেক্সট তোমার সুবিধা কি, আমার ইকোনমিক্যাল হবে সেকশন, কারণ তাতে কি ডেভেলপমেন্ট লেন্থ কম দিতে পড়ছে, আর তাদের বন্ড স্ট্রেস সেফ স্ট্রেস হিসেবেই থাকছে। এটা হচ্ছে কোডই আমাদের রেকমেন্ড করে। এটা এতক্ষণ ধরে যা স্টাডি করেছে সেটা হচ্ছে কি, টেনশন যদি হয় বা যদি কম্প্রেশন সাইডের এনফোর্সমেন্ট দেখি, তাহলে তার তো ডেভেলপমেন্ট কি দিতে হবে, কম্প্রেশন সাইড। কম্প্রেশন সাইডে কি দিতে হবে, সেটাই চেক করি, দেখি চেক করি। এবার দেখ, এবার দেখ, বলা আছে এখানে নেক্সট প্যারাতে বলা আছে, ফর বার্স ইন কম্প্রেশন দ্য ভ্যালু অফ বন্ড স্ট্রেস ফর বার্স ইন টেনশন শ্যাল বি ইনক্রিজ 25%, মানে 25%। তাহলে তাহলে কত হবে, তাহলে ধর M20 নিচ্ছে, এখন M20 কংক্রিট নিচ্ছে, AP500 নিচ্ছে। ঠিক আছে? তাহলে এলডি ভ্যালু কত হবে কম্প্রেশনের জন্য, কম্প্রেশন সাইডে এলডি ভ্যালু কত হবে, 0.87। ঠিক আছে? FY5, এই যে 4 টাউ বিটি আগে কি লিখবি, 4 1.6, আচ্ছা আচ্ছা সরি সরি, দেখো 1.6 1.5 টাউ বিটি, এটা নতুন ফর্মুলা জেনারেট হয়ে যাবে, হ্যাঁ কি না? হ্যাঁ, এটা ছিল প্লেন বারের জন্য। যদি প্লেন বার হতো তাহলে এটা ছিল 1.6 করেছি কেন, এইচওএইচডি যদি স্টিল ইউজ করি, এক্ষেত্রে এইচওএইচডি ইউজ করেছি। 1.25 কেন হবে, এটা যদি কম্প্রেশন সাইড ইউজ করি তার জন্য, টেনশন সাইডে এটা থাকতো না। ঠিক আছে, 25% ইনক্রিমেন্ট করেছি। তাহলে দেখি এর জন্য ভ্যালু কত হবে। 1.2 হয় টাউ বিডি, এই যে আমি লিখেও রেখেছি দেখ, M20 জন্য টাউ বিডি 1.2 হয়। তাহলে এখন ফাই কত হবে দেখ তো, 45 46 হয়, তাই তো? 46 ফাই আছে। তাহলে তুই আমাকে M30 M30 আর FE415 এর জন্য বের করে দে, এলডি কত হবে কম্প্রেশন সাইডে। কোডটা খুলবো? হুম, দেখ, M30 FE415 এইভাবে পড়া যাচ্ছে ঠিকঠাক? আকাশ, বলছি এইভাবে ঠিকঠাক পড়া যাচ্ছে, মানে আগের থেকে ভালো? কতটা ভালো, খুব ভালো না মোটামুটি? এখানে ডিসপ্লে করাটা আরো সুবিধা হচ্ছে বল, নাকি? হ্যাঁ, মানে কোডও সামনে আছে, কাজ করা আছে। হ্যাঁ, ফিজিক্যাল ইন্টারাকশনটাও হচ্ছে। আরে অনেক খাটতে হয়েছে এর জন্য। ঠিক আছে, ভ্যালু বের করে দে। আমার ভয়েস ঠিক আছে, আওয়াজ যাচ্ছে ঠিক করে? বাহ, গুড।
আচ্ছা, বইয়ে দেখবি, এর বইটা যে আছে, আমি যে বইটা দিয়েছিলাম, ওখানে বা কোডেও বলা আছে, মানে যদি SP34 মানে থাকে, আমি তোকে যেটা পাঠিয়েছিলাম, সেখানে এই ডেভেলপমেন্ট লেন্থের ভ্যালু বিভিন্ন বলা আছে, ঠিক আছে? আমি যে বইটা দিয়েছিলাম হচ্ছে, বইটার নাম কি ছিল যেন, নীলম শর্মা। হ্যাঁ, আর SP34 ওখানে এলডির কিছু চার্ট দেওয়া আছে, বুঝলি তো? এলডির অলরেডি চার্ট দেওয়া আছে, যে যদি সিঙ্গেল বার ইউজ করি তাহলে কত কি হবে, এইসব বলা আছে। কেমন? আমি তোকে এখন হয়তো ডিসপ্লে করাতে পারবো না, বাট অলরেডি চার্ট আছে। আমি ডিসপ্লে করাতে পারবো না ঠিক নয়, ডিসপ্লে করাতে একটুখানি সমস্যা হবে। আই ক্যান ফার্মলি ডিসপ্লে ইট। হুম, ডিসপ্লে করবো। আকাশ, আকাশ। দেখতে পাচ্ছিস? আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, সেটাই, সেটাই। দেখতে পাচ্ছিস কিছু? দেখ, এখানে ভ্যালু কিছু দেওয়া আছে, ভ্যালু কি পড়তে পারছিস ঠিক করে? দেখতে পাচ্ছিস? আর মানে ওই আমি যেগুলো বের করলাম সে ভ্যালু গুলো দেওয়া আছে। AP 500, AP 250, পেজ না 93। তোর কাছে আছে? আচ্ছা, আচ্ছা। কি বলতো? না, আমার তো ভয় কোনোদিনই ছিল না সেই সেন্সে। সব রিউমার, আমার তো কোনোদিনই বিশ্বাস হয়নি, জানিসই তো। পুরোটাই ফেক লাগে। তো কি মনে হয়? আমি তো কালকে ঘুরে এলাম, আমার কোথায় করোনা হয়েছে। হয়তো হবে, আমি টেস্ট করে দেখি হয় কবে। হ্যাঁ, দেখতে পাচ্ছিস? এবার দেখা যাচ্ছে পিডিএফটা? কত কষ্ট করতে হলো দেখ। যাই হোক, ডিসপ্লে হচ্ছে, এটাই বড় ব্যাপার। তার মানে দেখ, কম্প্রেশন সাইডে যে রডটা দিচ্ছি কি হবে, কম্প্রেশন সাইডে কিভাবে রড দেবো দেখ। এইখানে যে রডটা দিচ্ছি, কম্প্রেশন সাইডে যে রড ছিল, যদি কম্প্রেশন রেনফোর্সমেন্ট ইউজ করি, ঠিক আছে? যদি কম্প্রেশন রেনফোর্সমেন্ট ইউজ করি, তাহলে কম্প্রেশন সাইডে যে রডটা দিচ্ছিলাম, সেও কি করবে দেখ, এইভাবে বাঁকবে। বুঝতে পারছিস তো? এইভাবে বাঁকা হবে, এইভাবে বাঁকবে। কেমন? এই যে লেন্থটা হবে এখান থেকে, যে এই যে লেন্থটা হবে, এটাও এলডি হবে। এই এলডি করতে গিয়ে হিসাব করবো কম্প্রেশন সাইডের, এই হিসাব থেকে করবো। দেখ, নর্মালি আমি একটা ট্যালি করেছি। দেখ, এফি 500 যদি এফি সরি এফি 415 ইউজ করিস, হুম,
বা এটাও দেখতে পারিস, দেখ M20 AP500 প্লেন স্টিল, আর আমরা ইউজ করেছিলাম টেনশন স্টিলে প্লেন স্টিল, ছাড়। M30 AP415 ট্যালি করেছি, দেখ এলডি কত দিতে হচ্ছিল, কম্প্রেশন সাইডে এলডি কত দিতে হচ্ছে 37.5, আর টেনশন সাইডে কত দিতে হচ্ছে 38.5। মানে টেনশন সাইডের মানে নিচের দিকে যে হুক হবে, নিচের দিকে যে বেন্ড হবে রডের, সেটা বেশি হবে, উপর থেকে যে বেন্ডটা আসবে নিচের দিকে সেটা কম হবে। বুঝতে পারছি, হ্যাঁ কি না? মানে কম্প্রেশন সাইডে কম ডেভেলপমেন্ট লেন্থ লাগবে, আর টেনশন সাইডে এগুলো শর্ট কোশ্চেন হয় যদি ডাব্লিউ ইউজ করি, হ্যাঁ যদি ডাব্লিউ রেনফোর্সমেন্ট বিম ইউজ করি, তখন হবে এটা। আর যদি সিঙ্গলি করি তাহলে শুধু টেনশন রেনফোর্সমেন্ট, তাহলে সেখানে শুধু টেনশন সাইডটি চেক করবো, হ্যাঁ কি না? দেখ কোড আমাদের কত হেল্প করছে বলতো, কোড আমাদের কত হেল্প করছে এসব বের করতে। আচ্ছা, এতক্ষণ যদি যা বলেছি সেটা হচ্ছে কি, যদি সিঙ্গেল বার ইউজ করি, নর্মালি বিল্ডিং বানানোর জন্য আমরা সিঙ্গেল বার ইউজ করি, তো যদি সিঙ্গেল বার ইউজ করি তাহলে এতটা, যদি সিঙ্গেল না করে একসঙ্গে দু তিনটা বারকে একসঙ্গে ইউজ করছি তাহলে কি হবে, সেখানেও কোড আমাদের হেল্প করেছে। কি বলছে দেখ কোড, দেখ এখানে বার্স বান্ডেল ইন কন্ট্যাক্ট, ঠিক আছে, মানে একসঙ্গে অনেকগুলো বার, একটা নয় একের থেকে বেশি বার বান্ডেল করা হচ্ছে, সেক্ষেত্রে বলছে যে দেখ দ্য ডেভেলপমেন্ট লেন্থ অফ ইচ বার্স অফ বান্ডেল বার্স শ্যাল বি দ্যাট ফর দি ইন্ডিভিজুয়াল বার্স ইনক্রিজ বাই 10%, মানে ইন্ডিভিজুয়াল বারের যে এলডি সেটা আগে বের করবো, তাকে আমরা 10% ইনক্রিজ করে দেবো, কখন, যদি দুখানা বারকে কন্টাক্টে থাকে, মানে দুটো বার একসাথে জয়েন্ট থাকে, মানে ধর দুটো বার একসঙ্গে রান করছে, তো সেক্ষেত্রে তাদের এলডি কত রাখবো, একটা বারের যা এলডি হয় তার 10% ইনক্রিজ করে দেবো, ধর 100 mm এসছে একটা বারের জন্য ডেভেলপমেন্ট লেন্থ, তাহলে দুটো বারকে যখন একই সাথে নিয়ে আসছি তাহলে কত এখন ডেভেলপমেন্ট কত রাখবো, 110%, মানে 110, মানে 110 mm প্রোভাইড করবো, ঠিক আছে। 20% করবো, ইনক্রিজ করবো কখন, যদি তিনটে বার একসঙ্গে থাকে, তো তিনটে বার একসঙ্গে রান করছে। আমি এটাকে একটু ডিসপ্লে করাই, একটুখানি ডিসপ্লে করাই। ধর টেনশন সাইডে রড যাচ্ছে, আমি এটা টপ ভিউ আঁকছি, এখানে এই রড আছে, এখানে তো রডটা আছে, এরকম রড যদি পরপর দুটো রড এরকম গেছে, বুঝলি তো, পরপর গেছে, তাহলে ডেভেলপমেন্ট লেন্থ কতটা বাড়িয়ে রাখবো, প্রথমে যদি 100 mm করি 10% বাড়িয়ে 110 mm করবো, ঠিক আছে। যদি দুটোর বেশি মানে তিনটে বার যদি দেয়, 1 2 আর 3, তিনজনে একসঙ্গে বান্ডল করেছি, বান্ডল করার সময় জয়েন করতে হয়, যোগ করতে হয়, ঠিক আছে, পিচ লেন্থ বলি, দিয়ে জয়েন করতে হয়, দিয়ে তিনটে বারকে একসঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে, এটা অ্যাক্ট করছে একটা বারের মধ্যে, তিনটেকে একসঙ্গে জয়েন করছে, অ্যাক্ট করছে না একটা মোটা বাস, তো সেক্ষেত্রে ইনক্রিমেন্ট কত করতে হবে, 20%, মানে 120 mm এর ডেভেলপমেন্ট, টোটাল রডের লেন্থ নিতে হবে 120, 20% হচ্ছে ফর ডেভেলপমেন্ট লেন্থ ইনক্রিমেন্ট, ঠিক আছে। এলডি যদি আগে 100 আসতো, এখন 120 প্রোভাইড করতে হবে। আর যদি এবার তিনটে বার ইউজ করি, সরি তিনটে ইভেন তিনটের বেশি, তাহলে আমরা কত করব, কোড এখানে বলছে কত, দেখ কোড বলছে যে এটা 20% ফর 3 বার্স অ্যান্ড 33% ফর 4 বার্স ইন কন্ট্যাক্ট, যদি চারটার উপর বার্সকে একসাথে নিয়ে যাই তাহলে ডেভেলপমেন্ট লেন্থকে কত করতে হবে, 33% অব্দি ইনক্রিমেন্ট করাতে লাগবে। পুরো বোঝা গেল? তো এখানে আমি দেখ অলরেডি নোটস প্রোভাইড করে রেখেছি, আমার নোটস দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এই নোটস নোটস দেখতে গিয়ে আমার ছবিটা একটু ক্র্যাক এসে গেছে, সে আসছে আসুক, কোনো সমস্যা নেই নাকি, যে আসছে আসুক কোনো সমস্যা নেই। আচ্ছা, ডেভেলপমেন্ট লেন্থের ফর্মুলা এটা আমি অলরেডি বলেছি, যে ডেভেলপমেন্ট লেন্থকে যেন বেশি হতে, এই যে ফর্মুলা পাচ্ছি ধর 310 mm পাচ্ছি, তাহলে ডেভেলপমেন্ট কত দেবো, 300 mm এর, না না, হয় 300 mm 310 mm, নাহলে 315 mm 320 mm, সব রাউন্ড ফিগারে নেবো, বুঝলি তো, রাউন্ড ফিগার মানে 313 12 এরকম করবো না, হয় 315 নাহলে 320 নাহলে 330, এইভাবে, তবে কাছাকাছি রাউন্ড ফিগার, লোয়েস্ট ভ্যালু নয়, অলওয়েজ আপার ভ্যালু। বুঝাতে পারলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেফ হওয়ার জন্য এখানে লিখে রেখেছি, দেখ দিস ইজ কল্ড অ্যাঙ্কার, আচ্ছা এগুলো পরে আসছি। টাউ বিডি ফর এলএসএম হচ্ছে ডিজাইন বন্ড স্ট্রেস, ডেভেলপমেন্ট লেন্থ, ফ্লেক্সুরাল টেনশন আর ফ্লেক্সুরাল কম্প্রেশন যদি বলবো, যেই সময় আমরা ফ্লেক্সুরাল কথা বলবো, ফ্লেক্সুরাল মানে ডেভেলপমেন্ট লেন্থ, হ্যাঁ কি না, এই বলেছিলাম, আলোচনা করেছি যে যখনই ডেভেলপমেন্ট লেন্থের কথা বলবো তার মানে ফ্লেক্সার কন্ডিশন হচ্ছে, সেটা টেনশন হতে পারে, কম্প্রেশন হতে পারে, মানে বেন্ডিং হচ্ছে, বেন্ডিং জন্য যে ডেভেলপমেন্ট লেন্থ বা এক্সট্রা লেন্থ প্রোভাইড করছি বন্ডেজের জন্য, সেটাকে ডেভেলপমেন্ট লেন্থ বলছি, হ্যাঁ কি না। আচ্ছা, কম্প্রেশন সাইডের ক্ষেত্রে ফর্মুলা 5 টাউ বিডি হবে, কারণ কি এই যে 1.25 গুণ করে দিয়েছে, দিয়ে 4 টাউ বিডি 5 টাউ বিডি করে দিয়েছে, মানে যেটা আমি করেছি অলরেডি, মানে নান অফ ইম্পর্টেন্ট, তাড়াতাড়ি অঙ্ক করার জন্য এই ফর্মুলা মনে রাখতে পারিস, যে টেনশন সাইডে 4 টাউ বিডি আর কম্প্রেশন সাইডে 5 টাউ বিডি, নিচের ভাগটা যেটা আছে, ঠিক আছে। আচ্ছা, আমি তো অলরেডি এখানে প্রোভাইড করে রেখেছি, দেখ দেখতে পাচ্ছিস,
দেখ একই একই রড, ধর AP415 একই রড, দেখ টেনশন সাইডে 69 পাই, কম্প্রেশন সাইড দেখ 54 পাই, সরি, মানে দেখ রড কম লাগছে, এটা যত রড লাগবে এটা ততটা রড লাগছে না, কম্প্রেশন সাইডে কম রড দিলেই চলবে। এখানে অলরেডি লিখে রেখেছি দেখ 10% বা ফর 2 বার্স ইন কন্ট্যাক্ট, যদি একসঙ্গে বান্ডেল বার্স ইউজ করি, 20% ফর 3 বার্স ইন কন্ট্যাক্টস, 33% ফর 4 বার্স ইন কন্ট্যাক্টস। তার বেশি রড অ্যাকচুয়ালি ইউজ করা হয় না, তাই জন্য দেওয়া নেই। এবার আসছে অ্যাঙ্কারেজ ফর এনফোর্সমেন্ট বার্স। অ্যাঙ্কারেজ, এই অ্যাঙ্কারেজ কি জিনিস? অ্যাঙ্কারেজ বা হুক বলা যায়, হুক, ঠিক আছে? অ্যাঙ্কারেজ বা হুকটা কি জিনিস? এই যে জিনিসটা প্রোভাইড করে না, এইটাকে হুক বলে। ডেভেলপমেন্ট লেন্থ নর্মালি সোজা হয়, মানে এক্সট্রা এক্সট্রা লেন্থ দিয়ে রাখছি, এটা ডেভেলপমেন্ট লেন্থ। মানে ধর এই রডটা টোটালটা এতটা অব্দি রড শেষ হয়েছিল, আর এইটা যে এক্সট্রা রড দেওয়া হয়েছে এটা ডেভেলপমেন্ট লেন্থ, হ্যাঁ কি না? এই যে এক্সট্রা রড দেওয়া আছে এটা ডেভেলপমেন্ট লেন্থ। এই রডটা ধর আমার হচ্ছে কংক্রিটের বিমটা ধর এইভাবে আছে, তাহলে রডটা এইভাবে বাইরে রাখা যাবে না নিশ্চয়ই, রডটা এখানে মুড়ে দিতে হয়, ঠিক আছে? এই যে মুড়ে দিচ্ছে এটাকেই বলছি অ্যাঙ্কারেজ করছি। কি করছি? অ্যাঙ্কারেজ করছি। নর্মালি এই যে, হ্যাঁ নর্মালি অ্যাঙ্কারেজ আমরা সব বিমেই করি, সেটা হচ্ছে প্লেন স্টিল ইউজ করি কি HYAC স্টিল ইউজ করি, সেটা নান অফ আওয়ার বিজনেস, ঠিক আছে? অ্যাঙ্কারেজ আমরা করি নর্মালি, স্টিলে এলডি প্রোভাইড করার জন্য আমাদের এলজি অ্যাঙ্কারেজ করতেই হয়। এই যে বাঁকিয়ে দিচ্ছি এই জিনিসটাকে অ্যাঙ্কারেজ বলে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ আমি বলছি ওই জিনিসগুলোই আলোচনা আসবো, আমি এটা পরপর বলতে চাইছি, ঠিক আছে? আচ্ছা, ডেভেলপমেন্ট বার্স মানে কি? স্ট্রেট বার্স লিখে রেখেছি, আর অ্যাঙ্কারেজ বার্স মানে কি? বেন্ডস আর হুক বার্স, মানে বাঁকে দেওয়া হচ্ছে, ঠিক আছে? ডেভেলপমেন্ট লেন্থ দিচ্ছে মানে সোজা রাখতে চাইছি, কিন্তু সোজা তো রাখা যাচ্ছে না, বিম যেহেতু কনস্ট্যান্ট তার লিমিট, মানে বাড়াতে পারবো না বিমের ডেপথ বা বিমের সাইজ বা বিমের লেন্থ তো আমাদের ফিক্সড। তো সেক্ষেত্রে আমি যদি বারকে সোজা রেখে দিই সেক্ষেত্রে সেটা ডেভেলপমেন্ট লেন্থ থাকছে বা ডেভেলপমেন্ট বার, আর যদি বাঁকিয়ে দিই সেটাকে আমরা বেন্ডস বা হুক বারও বলবো, অ্যাঙ্কারেজ বারও বলবো, হ্যাঁ কি না? আচ্ছা, নর্মালি দেখবি নর্মালি দেখবি, আমি আগের যখন প্রবলেমটা করেছিলাম এইখানে ধরো একই জিনিস, যখন প্লেন বার ইউজ করছি না, প্লেন স্টিল, দেখেন দেখ এলডি কত বেশি হচ্ছে বলতো, 91.5, দেখতে পাচ্ছিস অনেক বেশি। হ্যাঁ তার যদি এইচ ইউজ করতাম তাহলে 57 হতো, মানে কত কম বল, প্রায় মানে আরো 50% বেশি হয়ে যাচ্ছে। তো এত এত বড় রড গিয়ে রাখবো কোথায়? যদি টর্স্টেড না হয়, খালি বুঝতে পারছিস তো, যদি টর্স্টেড না হয়, যে গায়ে দাগ থাকে, এই দাগটা না থাকার জন্য কি হতে পারে? রডে যদি গায়ে দাগ না থাকতো তাহলে দেখ আরো 50% রড ইউজ করতে হতো, কিন্তু রডে যেহেতু গায়ে দাগ দিয়ে দিয়েছি, সঙ্গে সঙ্গে 50% ডেভেলপমেন্ট লেন্থ কমিয়ে দিতে হচ্ছে, মানে কমিয়ে দিলেও চলছে, সেফ থাকছে, সেফ সাইডে থাকছে, হ্যাঁ কি না? হুম, টেকনোলজি অবভিয়াসলি, কারণ তোকে আমাকে সেফ সাইডে ইকোনমিক্যাল করতে হবে, শুধু আহ, বেশি রড দেওয়া তো কোনো কাজ হলো না, ঠিকঠাক করে দিতে হবে, বেশি আর কম দুটোই খারাপ, মাঝামাঝি ঠিকঠাক হয়ে যাবে। হুম হুম। এই এই হুক দেবো, এটাই তো কনসেপ্ট, বলি না স্যার কেন বাঁকাচ্ছি, এবার হুক দেবো, হ্যাঁ। হুম, তো বলা আছে যে হুকস আর প্রোভাইডেড নর্মালি ইন প্লেন বার্স ইন টেনশন। তো দেখতেই পাচ্ছিস যে রডকে এত বড় রড এক্সট্রা নিতে হচ্ছে দু সাইডে, এটা যদি রড হয় দু সাইডে এত এত বড় ডেভেলপমেন্ট নিতে হচ্ছে, কিন্তু বিমের সাইজ এতটা, তাহলে বিমকে কিভাবে প্লেস করাবো? তখন বিমকে এই রডটাকে এইভাবে বাঁকিয়ে দিতে হবে, এইভাবে বাঁকিয়ে দিতে হবে, সেটা এই অ্যাঙ্গেলও বাঁকানো হতে পারে বা আবারও একটা বেন্ড দিতে হবে, যতটা অবধি না এলডি কভার করছে। বেন্ড আমি ততক্ষণ অবধি করবো যতক্ষণ এলডি কভার করছে। এই বেন্ডটা নর্মালি দু ধরনের প্রভিশন আছে, ঠিক আছে? সরি, দু ধরনের, তিন ধরনের অ্যাকচুয়ালি প্রভিশন হয়, একটা হচ্ছে 45 ডিগ্রি বেন্ড, একটা 90 ডিগ্রির বেন্ড, আর একটা হচ্ছে ইউ বেন্ড, ঠিক আছে? হুম, এটা দেখ ইউ বেন্ড, এটা এল বেন্ড, দেখেই বুঝে যাচ্ছিস কিছু নেই। যদি দেখ, যদি আমি এল ব্যান্ড দিই, তাহলে যে বেন্ডটা রাখবো, এই যে বেন্ডটা রাখছি এই বেন্ডটা 8.5 হতে হবে, ঠিক আছে? এই বেন্ডটা কত রাখতে হবে? 8.5, ওকে? আচ্ছা, যদি ইউ বেন্ড রাখি তাহলে কত রাখতে পারবো? 16.5, মানে এতটা অব্দি রাখতে পারবো, মানে ক্যাপাবিলিটি থাকে রাখা, ওকে? শোনা যাচ্ছে আকাশ? হুম, হ্যাঁ। আচ্ছা, এখানে লিখে রেখেছি দেখ, ডিফর্ম বার্স মে বি ইউজড উইথাউট এন্ড এনকারেজ। ডিফর্ম বার মানে HYSD স্টিল, এটা এন্ড এনকারেজ না দিয়েও আমি ইউজ করতে পারি, ইফ ডেভেলপমেন্ট লেন্থ রিকোয়ারমেন্ট ইজ স্যাটিসফাইড। মানে
ধর এটা যদি বিম হয়, এটা যদি বিম হয়, এতটা রড দিতে হয়েছিল। টেনশন রড সবসময় ছোট হয়, দেখেছি, বলেছিলাম মনে আছে? টেনশন রড সবসময় পুরো পুরো এ অবধি দিতে হয় না, সাপোর্ট অবধি দিতে হয় না। কতটা অবধি দিই? টি থিওরি অফ কি যেন বলে, পয়েন্ট অফ কন্ট্রোল ফ্লেক্সার, টিপিসি, থিওরিটিক্যাল পয়েন্ট অফ কন্ট্রোল ফ্লেক্সার, টিপিসি। ঠিক আছে, যেটা নর্মালি যে বলেছিলাম যদি কন্টিনিউয়াস হয় 0.25 এল, যদি এ হয় ডিসকন্টিনিউয়াস হয় 0.15 এল, এই এতটা অবধি দিতে হয়। তো এই যে এক্সট্রা যে গ্যাপটা থাকছে ততটা অবধি আমি এলডি মানে এর লেন্থটা বাড়িয়ে দেবো, মানে এই রডটা টেনশনে এতটা অবধি চলে যেত, বাট রডটা আমি আর একটু ইন্ট্রোডিউস করবো, আর একটু ইনসার্ট করবো। কতটা অবধি? সেটা এলডি গ্যাপ, গ্যাপ অবধি এলডি। নর্মালি দেখ HYSD স্টিলের এলডি ছোট হয়, তো ওই গ্যাপে ফিল করে যেতেই পারে। যদি বেশি আসে তখন আমি কি করবো? এনকারেজ দেবো। কিন্তু যদি প্লেন স্টিল দেখিস, যদি যদি না বেশি হয় আমি সোজা বার্সই দিয়ে দেবো, বার বাঁকানোর দরকারই নেই। ঠিক আছে, বাট প্লেন স্টিল যখন ইউজ করি তখন তোকে বাঁকাতেই হবে, কারণ কি তার তো অনেক বেশি এলটির ভ্যালু আছে, তাকে তো বাঁকাতেই হবে, তার কোনো স্কোপই নেই, তার জন্য এনকারেজ আমাকে দিতেই হবে, মানে সেখানে কোনো কোশ্চেন মার্ক আসছে না। বাট যখনই HYSD স্টিল ইউজ করি, মানে আজকের দিনে যে রড আমরা ইউজ করি Fe415 তো ইউজ হয় না, এখন Fe500 পাওয়া যায় বাজারে, যে রড পাওয়া যায়, তো সেখানে অলরেডি HYSD স্টিল, সেখানে আমাদের প্রভিশন আছে যে ধর এক্সট্রা যে লেন্থ আসছে সেটা আমি দেবো, এইটা খালি চেক করে রাখবো যে যে বাসটা প্রোভাইড করছি সেটা এলডি যেন কভার হয়। যদি ওই লেন্থের মধ্যে যতটা টেনশন রড প্রোভাইড করছি তারপরে যে গ্যাপটা থাকছে নিচে লো লেভেলে, লোয়ার লেভেলে যতটা গ্যাপ থেকে আছে, মানে এতটা অবধি রড এসে শেষ হয়েছে আর এতটা ধর সাপোর্ট আছে, ঠিক আছে, তো এই যে গ্যাপটা, এই গ্যাপটা ধর এলডি দিয়ে ফিল করে দেবো। যদি এর মধ্যে ফিল হয়ে যায় তাহলে ভেরি গুড, আর যদি না ফিল হয় তখন এটাকে এনকারেজ দেবো, এবার বাকি দেবো রডকে। ওকে, আচ্ছা, anchorage length of bars in compression is equals to development length of bars in compression। ঠিক আছে, কিছু না, একই জিনিস বলে গেছে। কম্প্রেশন বার্স রিকোয়ার্স নো স্পেশাল অ্যাঙ্কারেজ, কম্প্রেশন বারের জন্য আবার অ্যাঙ্কারেজ আমরা দিইও না, দেখতে গেলে শুধু রড সোজা পড়ে যায় নর্মালি। এবার এলডি যদি স্যাটিসফাই না করে তবে দিতে হবে, এটা সবসময়ের জন্য, বাট কম্প্রেশন সাইডে বারের দেখতেই পাওয়া যায় না নর্মালি, এই জন্য এটা নোট হিসাবে লেখা আছে। তো এগুলো ছোট ছোট কোশ্চেন আসতে পারে, সেই কোশ্চেনগুলো মাথায় রেখে কাজ করতে পারিস। ওকে, আচ্ছা, শুধুমাত্র কি যে মেন স্টিল দিই তাতেই আমাকে ডেভেলপমেন্ট লেন্থ দিতে হবে? স্টিরাপসে দেবো না, বেন্ট আপ বার্সে দেবো না, সবেই দেবো। অ্যাঙ্কারেজ সবেই প্রোভাইড করতে লাগে, কারণ কি রড আছে, রডের মধ্যে ফ্লেক্সিবল আসতে পারে, রড স্লিপ হতে পারে, স্লিপ যেখানেই হবে, রড আর কংক্রিটের মধ্যে স্লিপ যেখানেই চান্স আছে সেখানে ডেভেলপমেন্ট লেন্থ দেবো, বাট তার নাম কিছু চেঞ্জ করে দেবো। ঠিক আছে, তার নামটা চেঞ্জ করে দেবো। যেমন ধর যদি স্টিরাপসের কথা বলি, যাকে আমরা রিং বলি, রডে যে স্টিরাপস হয়, স্টিরাপসের ক্ষেত্রে আমরা যে ডেভেলপমেন্ট লেন্থ প্রোভাইড করবো তাকে আমরা অ্যাঙ্কারেজ বলবো, তার নামই বলবো অ্যাঙ্কারেজ, মানে এক্সট্রা রেনফোর্সমেন্ট বলতে পারি। এক্সট্রা কি হবে? যদি 90 ডিগ্রির বেন্ড দিই, 90 ডিগ্রির বেন্ড মানে কিরকম, স্টিরাপ কিরকম হয় জানিস তো? এরকম চারটে রড থাকে, এইভাবে হয়, তাহলে এই এই বেন্ডটা 90 ডিগ্রি, তখন অ্যাট দি এন্ড যে রডটা হবে, ঠিক আছে, এটা যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকাস, মানে এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি বাঁকাস, এই অ্যাঙ্গেলটা যদি 45 ডিগ্রি হয়, বা এই অ্যাঙ্গেলে যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, ঠিক আছে, বা বলতে পারিস এখান থেকে এটা 135 ডিগ্রি আর এখান থেকে এটা 135 ডিগ্রি অ্যাঙ্গেল, মানে এইটা 135 বা এটা 135 যদি অ্যাঙ্গেল হয়, বা 45 ডিগ্রি যদি অ্যাঙ্গেল হয়, তাহলে আমরা যে এই যে এক্সট্রা হুকটা বেরিয়ে থাকবে রডে গিয়ে লাস্টে, যে এই যে এইভাবে যে হুক বেরোয় না, এই যে হুকটা বেরিয়ে থাকছে, এটার লেন্থ কত রাখবো? সেটা আমাদের কোড বলে যে 6.5 রাখতে হবে। এখানে এলডি বের করছি না, এখানে ডাইরেক্ট থাম্ব রুল নিয়ে নিচ্ছি, মানে এটা খুব বেশি লাগে না, এই জন্য এলডি দরকার পড়ছে না। ঠিক আছে, এটাও এলডি, এটাও এলডি, বাট কোড রেকমেন্ড করে দিয়েছে যে এটা কম হলেও চলবে, এটা হিসাব করা লাগবে না। ওকে, আর যদি 90 ডিগ্রির বেন্ড হয় তাহলে কত দেবো? যদি 90 ডিগ্রি রাখতে হয়, মানে ধর চারটে রড এখানে আছে, এটা এইভাবে গেছে, যে শেষ রডটা এইভাবে গেছে আর শেষ রডটা এইভাবে গেছে, ঠিক আছে, এইভাবে দুটো রড গেছে, এই পাশে একটা রড গেছে, এই যে এক্সট্রা রড যাচ্ছে, এটা কত রাখবো? এক্সট্রা বারটা এটা 8.5, কেমন? আচ্ছা, লাস্টের রডটা যদি এইভাবে এসে এভাবে মুড়ে দিই, ঠিক আছে, পরেরটা এসে যদি এইভাবে মুড়ে যায়, ঠিক আছে, এই যে লেন্থটা রাখবো, এটা কতটা রাখবো? 4.5, কারণ কি এটা হচ্ছে ওই কতটা অ্যাঙ্কারেজ দিচ্ছি তার রেসপেক্ট আসছে আর কি। ঠিক আছে, ডেভেলপমেন্ট লেন্থ, এটা প্রত্যেকেই ডেভেলপমেন্ট লেন্থ, হ্যাঁ কি না, এটা প্রত্যেকেই ডেভেলপমেন্ট লেন্থ। ক্লিয়ার?
প্রত্যেকে ডেভেলপমেন্ট লেন, বাট কোড আমাদের সাজেস্ট করে দিয়েছে যে খুব বেশি দেওয়ার দরকার নেই, এগুলো দিলেই হবে। তো স্টিরাপের ক্ষেত্রে এটা অলওয়েজ কার জন্য, এটা স্টিরাপের জন্য। যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলের বেন্ড দেখিস তাহলে কত হবে 6.5, মনে থাকবে। 90 ডিগ্রি বেন্ড দেখলে কত দিবি 8.5। আর যদি 180 ডিগ্রি বেন্ড হয় মানে একদম ঘুরে যায়, একদম উঠে এভাবে যে লেজ যেটা হচ্ছে লেজ, এইভাবে যে লেজ যেটা হচ্ছে, এটা রড আছে, এই যে মেয়েদের এই যে লেজটা থাকে, যে লেগ লেগ পোর্শনটা বলি, সেইটা কতটার হবে, তার লেন্থ কতটা রাখবে, সেটা ডেভেলপমেন্ট লেন্থ অবভিয়াসলি। ওটাও এলডি, বন্ড স্ট্রেস কে আটকানোর জন্য এটা করছি, সেফ বন্ড স্ট্রেস প্রোডাকশনের জন্য করছি। ওকে। আচ্ছা, যদি বেন্ট আপ বার্স হয় তার জন্য কি করব? যদি বেন্ট আপ বার হয়, মানে এই যে বেন্ট আপ করেছি, এই বেন্ট আপ বার, তার জন্য কি করব? ধর নর্মালি আমাকে এখান থেকে বেন্ট আপ করতে হতো, বা এখান থেকে বেন্ট আপ করতে হতো, মানে এটা বেন্ট আপ করতে হতো। তো এখানে বেন্ট আপ করার সময় এই যে কন্টিনিউয়াস যে রডটা আসছে, আমি চেক করে নেবো এইখান থেকে, এই যে এখানে বেন্ট আপ করতে হতো এই ডিস্টেন্সটা এলডি আসছে কিনা, ইন কেস অফ যদি টেনশন জোনে রড দেখি। ওকে। আর কম্প্রেশন জোনে এটা চেক করে নেবো যে এই লেন্থটা যেন মিনিমাম, এই যে আমার বেন্ট আপ সিচুয়েশন হয়েছে, মানে যাকে আমি উপর দিকে উঠিয়েছি, ক্র্যাঙ্ক বলে, ক্র্যাঙ্ক বার্স, এইটা যেন মিনিমাম সেন্টার অফ ক্র্যাঙ্ক মিনিমাম যেন এলডি কভার করে যায়। বোঝা গেল? আকাশ, বোঝা গেল? বোঝা গেল? আচ্ছা, বলছি যদি যদি বেন্ট আপ বার্স হয়, বেন্ট আপ বার্স মানে কি, আমরা আগে যেন বিমে দিতাম বেন্ট আপ বার্স, নিচ থেকে টেনশন জোন থেকে রোড উপরে কম্প্রেশন জোনে চলে যাবে, সেক্ষেত্রে সেক্ষেত্রে আমি এলডি এটা চেক করব যে বেন্ট আপ হওয়ার আগে যে রডটা আসছে, বেন্ট আপ হওয়ার আগে যে রডটা আসছে, টেনশন সাইডে যে রডটা আসছে, সেটা যেন মিনিমাম এলডি থাকে। মানে ধর আমার এইখান থেকে যেন ওই বেন্ট আপ না শুরু হয়, এটা এলডির থেকেও কম, এই যে লেন্থটা টেনশন সাইডের যে লেন্থটা, সেটা যেন এলডির থেকেও কম না হয়। কেমন? যদি এইটুকু বিম হয়, তাহলে আমাকে রড এখান থেকে উঠাতে হবে, এই যে ডিস্টেন্সটা টেনশন সাইডে যে রডটা দিচ্ছি, সেটা যেন এলডি থেকে ছোট না হয়। আকাশ, শোনা যাচ্ছে? আকাশ? হ্যাঁ আকাশ, শোনা যাচ্ছে? হ্যাঁ। হুম হুম হুম। আচ্ছা, বেন্ট আপ বার্স আরেকবার বলি। বলছি যদি বেন্ট আপ বার্স এই সিচুয়েশনে করি, যে টেনশন জোনে রড কতটা দেবো, ধর বিমটা আমার এইটুকু আছে, হ্যাঁ, তো বেন্ট আপ এইভাবে করতে হবে, এই যে লেন্থটা, যে টেনশন সাইডে যে যে রডটা দিচ্ছি, এইটা, এটা যেন এলডির থেকে ছোট না হয়, এইটা চেক করে নেব। টেনশন সাইডে যে রডটা দিচ্ছি সেটা যেন এলডির থেকে ছোট না হয়। ওকে। আর কম্প্রেশন জোনে এটা চেক করব যে কম্প্রেসর জন্য যে বেন্ট আপ করে ক্র্যাঙ্ক বারটা উপরে উঠাচ্ছি, সেই ক্র্যাঙ্ক বারের যে সেন্টার, ক্র্যাঙ্কের যে সেন্টার, সেখান থেকে যে ক্র্যাঙ্ক বার দিচ্ছি সেটা যেন এলডির থেকে ছোট না হয়, এটা আমি চেক করে নেবো। এলডি কিভাবে বের করবো? গ্রেড অফ কংক্রিট আর গ্রেড অফ স্টিল চেক করব, সেখান থেকে আমি এলডি পাচ্ছি, সেই এলডিটা আমি দেখে নেবো। এলডির একটা তো মিলিমিটার ভ্যালু পাবো বা মিটার ভ্যালু পাবো, লেন্থ পাবো অ্যাকচুয়ালি। কম্প্রেশন সাইডে আমি দেখে নেবো যে ক্র্যাঙ্ক পোর্শনটা যেন তার থেকে ছোট না হয়, আর টেনশন সাইডে দেখে নেবো যে টেনশন রড যেন তার থেকে ছোট না হয়, বেন্ট বার সিচুয়েশনে। ঠিক আছে? আচ্ছা, এটা হলে আমরা মোটামুটি ডেভেলপমেন্ট লেন্থ আর অ্যাঙ্কারেজ, হ্যাঁ, এইটা কমপ্লিট করলাম। অ্যাঙ্কারেজ কখন প্রোভাইড করি? যখন ডেভেলপমেন্ট আমরা দিতে পারি না, তখন অ্যাঙ্কারেজ করি। ঠিক আছে? ডেভেলপমেন্ট লেন্থটা কি, স্টেপ বন্ড স্ট্রেস প্রোডাকশনের জন্য স্টিল যতটা লাগে তার থেকেও বেশি স্টিল দিতে হয়। সেটা কতটা, সেটার ফর্মুলা আমরা কি শিখেছি, 0.87 FY5 বাই 4 টাউ বিডি। এবার এই টাউ বিডিটা ডিপেন্ড করে, যদি প্লেন স্টিল হয় তাহলে হচ্ছে যা আছে ফর্মুলা তাই,
যদি HYSD হয় তাহলে 1.6 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, মানে বাড়াতে হবে টাউ বিটির ভ্যালু। যদি কম্প্রেশন সাইড হয় তাকে আরো 20% 25% ইনক্রিমেন্ট করতে হবে। নেক্সট দেখলাম যদি বান্ডেল বার্স হয় তাহলে তার জন্য কি করতে হবে, 10%, 20%, 33% ইনক্রিমেন্ট করতে হবে ইন কেস অফ 2 বার্স, 3 বার্স অ্যান্ড 4 বার্স ইন কানেকশন। এরপর দেখছি স্টিরাপস। স্টিরাপস কিভাবে ইউজ করবো, যে স্টিরাপস এর ক্ষেত্রেও আমরা ডেভেলপমেন্ট লেন দেবো, বাট তাকে আমরা বলবো হুকস, এন্ড হুকস কিরকম রাখবো। যদি 8 এর যদি আমার 90 ডিগ্রি বেন্ড হয় তাহলে 8 135 ডিগ্রি যদি অ্যাঙ্গেল হয় 6 আর যদি 180 ডিগ্রি অ্যাঙ্গেল হয় তাহলে 4 বেন্ট আপ বার্সের জন্য দুটো সিচুয়েশন দেখবো, যে যদি টেনশন সাইডের যে রড দেখি সেটা যেন এলডি থেকে ছোট না হয়, আর কম্প্রেশন জন্য দেখবো যে যে ক্র্যাঙ্ক বারটা প্রোভাইড করছি সেটাও যেন এলডি থেকে ছোট না হয়। এলডি কিভাবে ক্যালকুলেট করবো, ফ্রম দি প্রিভিয়াস ফর্মুলা যেটা আলোচনা করলাম। ওকে ওকে ওকে। এবার হচ্ছে কি ল্যাব স্প্লাইস। এই ল্যাব স্প্লাইসটা কি, নর্মালি এতক্ষণ ধরে যে আমরা আলোচনা করলাম সেটা হচ্ছিল কি, সেটা করছিলাম যে জাস্ট এ মিনিট, সেটাকে মুছে দিলাম, মনে হয় মুছে দিলাম। আমরা ডিসকাশন করেছিলাম যে ফ্লেক্সুরাল স্ট্রেসের জন্য করছিলাম। এবার দেখছি যে যদি ফ্লেক্সুরাল না হয়, এক্সিয়াল কম্প্রেশন। এক্সিয়াল কম্প্রেশন মানে কি, এক্সিয়ালি ফোর্স যাচ্ছে। এক্সিয়াল কম্প্রেশন মানে ধর এটা বার আছে, এর এক্সিস থেকে এক্সিস হচ্ছে কম্প্রেসড হচ্ছে। এটা কোন ধরনের মেম্বার, নর্মালি কলাম হয়, নর্মালি কলাম হয়। এইভাবে লোড আসে কলামে, কিভাবে লোড আসে, কনসেন্ট্রিক লোড হতে পারে। ধর এটা কনসেন্ট্রিক লোডিং আসছে, এটা কলামের বেস, ঠিক আছে। এইখানে যে রড ইউজ করছি, এখানে রড নর্মালি ইউজ করি, সেটা নিয়ে এখনো পড়িনি, আপাতত ধরে নিচ্ছি যে রড ইউজ করছি। ধর ফাউন্ডেশন থেকে যে রড আসছে সেটা এখানে এসে শেষ হচ্ছে, নেক্সট রডটা এর সাথে যোগ করতে হবে। এই যে যোগ করছি এটাকেই বলছি ল্যাপ স্প্লাইস। কি বলি, ল্যাপিং করা, ল্যাপ স্প্লাইস, LIC, ল্যাপ স্প্লাইস। এই যে জয়েন করছি এটাকে বলছি ল্যাপ স্প্লাইস। কোড এখানেও রেকমেন্ডেশন কিছু দিয়ে রাখে কিভাবে ল্যাপ স্প্লাইস করবে, যে কোড বলেছে যে এই যে ল্যাপ স্প্লাইস হবে না, এটা এলডি থেকে যেন না ছোট হয়। এই যে দুটো দুটো বাসকে জয়েন করবো, এটা যেন এলডি থেকে ছোট না হয়। এই এলডি কিভাবে ক্যালকুলেট করবো, সেম ফর্মুলা, গ্রেড অফ স্টিল দেখবো, গ্রেড অফ কংক্রিট দেখবো, তার রেসপেক্টে এলডি বের করবো। হ্যাঁ, কলামের মতন কেসে যেখানে ল্যাব স্প্লাইস প্রোভাইড করবো, ঠিক আছে, কলামের কেসে যেখানে ল্যাব স্প্লাইস প্রোভাইড করবো, সেখানে এলডি ফর্মুলা কি করবো বলতো, কম্প্রেশন সাইডে যে মানে টাউবিডির ফর্মুলা সেটা ইউজ করবো। বুঝতে পারছি, কোনটা বলতো, এই ফর্মুলা, ঠিক আছে। আর ফ্লেক্সুরালের কেসে এই ইউজ করবো। ধর আমি একটা স্ল্যাব বানাচ্ছি, স্ল্যাবে ধর আমার একটা স্ল্যাব যাবে ধর 4 মিটারের, একটা স্ল্যাবের একটা প্যানেল, 4 মিটারের একটা প্যানেল স্ল্যাব। তো 4 মিটারের প্যানেল বসে দেখি আমি 3 মিটারের একটা রড পড়ে আছে, আর পাশে 2 মিটারের একটা রড পড়ে আছে। তাহলে কি আমি কি করবো না, ওই রড ইউজ ফেলে দেবো? তখন আমি ল্যাপ স্প্লাইস দেবো দুটো রডের মধ্যে। এই একটা রড, এই একটা রডের ল্যাপ স্প্লাইস হবে, এইখানটা জয়েন করে দেবো। এই জয়েন্টটা কতটা হবে এটা বলেছে কোড, যেটা যেন মিনিমাম এলডি হয়। এই জয়েন্টটা কতটা করতে হবে, মিনিমাম যেন এলডি হয়, ডেভেলপমেন্ট লেন্থ হয়। যদি ফ্লেক্সুরাল কন্ডিশন হয় তাহলে এলডি ভ্যালু বের করবো এই ফর্মুলা থেকে, আর যদি কম্প্রেশন সাইড হয় তাহলে এলডির ভ্যালু বের করবো এই ফর্মুলা থেকে। মানে যদি স্ল্যাব বিম এদের আলোচনা করি তাহলে আমরা এলডির ভ্যালু বের করবো ল্যাপ স্প্লাইসের জন্য এই ফর্মুলা থেকে। যদি কলামের কেসে দেখি বা কম্প্রেশন সাইডের রডের ক্ষেত্রে দেখি তাহলে তার ল্যাপ স্প্লাইস বের করবো কোত্থেকে, এলডির ভ্যালু বের করবো কোত্থেকে, এই ফর্মুলা থেকে। বোঝা গেল? হ্যাঁ, কখন করবো বোঝা গেল, ল্যাপ স্প্লাইসটা কি জিনিস বোঝা গেল। ল্যাপ স্প্লাইসটা কখন করছি, এক্স্যাক্টলি যদি রড কম পড়ে বা রড জয়েন করতে হয় তখন আমরা ল্যাপ স্প্লাইস করি, ঠিক আছে। এই ল্যাপ স্প্লাইস নিয়ে আরো কিছু ডিটেলস আছে, সেই ডিটেলসটা বলার আগে বলে দেয়। দেখ এখানে একটা রড গেছে, এখানে রড গেছে, এদের মধ্যে কি হচ্ছে, বাঁধা হচ্ছে। এই যে বাঁধা হচ্ছে, নর্মালি আমরা কি কি দিয়ে বাঁধবো সেটা পরে আসছে। আপাতত যদি যে ওয়্যার পাওয়া যায় মার্কেটে, সেই ওয়্যার দিয়ে যদি বাঁধি, ঠিক আছে, তাহলে এই যে বাঁধা হয় এই বাঁধার ডিস্টেন্সটাও মেনটেন করতে হয়। আমি আসছি, এখন শেষ করিনি, ওয়েট করে যা। আমি বলবো সব বলবো, এখন দাঁড়া, ছটফট করিস না। যদি তার দিয়ে বাঁধতে হয়, সবসময় তো ওয়েল্ডিং পাওয়া যায় না, কারণ যে কন্ট্রাক্টর কাজ করে তার কাছে ওয়েল্ডিং মেশিন থাকে না ধর, বা সাইটে হঠাৎ করে ওয়েল্ডিং মেশিন নেই, তো কি করবি, তাহলে কি করবি না কাজ, অবশ্যই করতে হবে। তো এখানে দিতে হয়, এই যে দুটো রডকে বাঁধা হবে, যে ওয়্যার দিয়ে বাঁধা হবে, সেই ওয়্যারের যে স্পেসিং থাকবে সেটা যেন 200 mm মিনিমাম হয়। কত হয়, 200 মিনিমাম। আর ঠিক আছে, টু, হ্যাঁ,
বা 15 এটা যেন মিনিমাম হয়, সরি এই লেন্থটা সরি এলডি হতে হবে। আর এলডি থেকে যদি কমাতে হয়, কত কমাবি সেটা বলা আছে যে 200 এর বেশি কমানো যাবে না। আমি একটু ভুল বলেছিলাম, এই লেন্থটার কথা বলছি। এটা 200 বা 15 মিনিমাম দিতে হবে। আর পারমিসেবল কোনটা কোনটা দেওয়া উচিত, সেটা হচ্ছে এলডির ভ্যালু। কত দিতে হবে? এলডি। আচ্ছা, এই জালটাতে জোড়াবো, এটা হচ্ছে 6 mm ফায়ার রড দিয়ে জড়ানো হবে। 6 mm ফায়ার রড দিয়ে জড়ানো হবে এটা। তাদের মধ্যে গ্যাপ কত থাকবে? 6 রড জড়ানো হবে, তার মধ্যে গ্যাপ কত থাকতে হবে? 100 mm এর। মানে প্রতিটা জোড়ানোর যে গ্যাপ, এই যে গ্যাপটা, এটা 100 mm থাকতে হবে। আর এই লেন্থটা মিনিমাম 200 mm বা 15 দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এইখানে দেখ, এবার আমি বলে রেখেছি, যদি কোনো ল্যাব স্প্লাইস দেওয়ার দরকার নেই, যদি মোমেন্ট অফ রেজিস্ট্যান্স ম্যাক্সিমাম থেকে 2 আসে, মানে যদি মোমেন্ট অফ রেজিস্ট্যান্স, ধর ম্যাক্সিমাম মুভমেন্ট কোথায় এসছে, ম্যাক্সিমাম মুভমেন্ট এসছে ধর 20 kN মাঝে এসছে, সিম্পল সাপোর্টেড বিমের মাঝে এসছে। সাইডে গেলে তো 20 kN থাকছে না, সাইডে তো লোড কমছে। মানে এখানে ছবিটা দেখ, এখানে তোর 20 kN লোড আছে, এখানে তো 20 নেই, এখানে 10 আসছে। তো এই জায়গায় যদি ল্যাব স্প্লাইস করি, বা এই জায়গাগুলোতে যদি ল্যাব স্প্লাইস করি, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে বলছে খুব বেশি ল্যাব স্প্লাইসের দরকার নেই, মানে ইভেন নো, মানে ল্যাব স্প্লাইসেরই দরকার নেই। ফ্লেক্সিবল কন্ডিশন, অবভিয়াসলি এটা ফ্লেক্সিবল কন্ডিশন। বুঝতে পারছি? বোঝা গেল তো? আচ্ছা, য- যদি 50% এর বেশি বার্স প্লেস করে দিই, তাহলেও দরকার নেই। আর যদি বার্স হচ্ছে 32 mm এর হয়, 32 mm এর উপর যদি বার্স আমরা ল্যাব স্প্লাইস করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা ল্যাব স্প্লাইস করবো না, বরং ওয়েল্ডিং করবো। তুই যেটা এক্ষুনি বললি, মেকানিক্যাল অ্যাঙ্কারেজ করার জন্য ওয়েল্ডিং করব। কি করব? ওয়েল্ডিং করব। তখন 32 mm এর উপর যদি বার হয়, তাকে আমরা কখনোই তাকে আমরা কখনোই কি করব না, আর রড জড়াবো না, ওয়েল্ডিং করব। আর তার নিচে হলে রড জড়ালেও চলবে, ওয়েল্ডিংও করতে পারি। আরো একটা জিনিস আছে, সেটা কাপলার। কাপলার কি জিনিস? এই রডটা এখানে শেষ হয়েছে, এই রডটা এখানে জয়েন করব। তো কাপলার বলে একটা ডিভাইস হয়, নেটে পেয়ে যাবি, দেখে নিবি। এই দুজনের মধ্যে জড়িয়ে দেওয়া হয়, দিয়ে হচ্ছে এদেরকে অ্যাটাচ করা হয়। ঠিক আছে? বুঝতে পারছি? এরকম উপর থেকে প্লেট টাইপের। সব থেকে বেশি পাওয়ারফুল ওয়েল্ডিং, তারপরে কাপলার, তারপরে যে রড বাইন্ডিং। ওকে? ওকে। এবার বলছি যে ধর এরকম হয়েছে, এতক্ষণ অব্দি তো ঠিক ছিল, যে ধর এবার বলছি ধর 16 রড ইউজ করছে এটা, 16 তার সঙ্গে 8 রড যোগ করবো, তাহলে স্যার ডেভেলপমেন্ট লেন্থ যে বের করবো, সেখানে আমরা ফর্মুলা দেখেছি ধর 37 সাপোজ। এই ফাইটা কোনটা নেবো, 16 নেবো না 8 নেবো, এটা প্রশ্ন চলে আসে না? কোনটা নেবো? তো অ্যাকচুয়ালি আমাদের কোড দুটো রকমের বলেছে। আইএস কোড বলেছে যে কম রডের যে ফাই আছে সেটা নাও। ঠিক আছে? তো 2016 আরেকটা করেছে, আমি জাস্ট নামটা ভুলে গেছি। সেখানে রেকমেন্ড করছে যে যেটা বড় আছে তার রডটা নাও, সেটা 2016 রেকমেন্ডেশন। তো আমরা এখন যেটা করি সেটা হচ্ছে 16 রেকমেন্ডেশনটাকে ফলো করি, মানে IS 456 এর এই রেকমেন্ডেশনটাকে আমি ফলো করি না। আমরা 16 ফাইভ ভ্যালু ফলো করি। কি করি? 16 ভ্যালু ফলো করি। তার মানে আমার যে 37 এই ফাইভ এর ভ্যালু যদি দুটো রড দুটো আলাদা ডায়ামিটারে হয়, তাহলে কোন ফাইয়ের ভ্যালু বসাবো, সেটা হচ্ছে কি বড় ফাইয়ের যে রড, তার ভ্যালু বসাবো, তার রেসপেক্টে যে এলডি আসবে সেই এলডি প্রোভাইড করবো আমরা দুটোর ল্যাব স্প্লাইসের জন্য। এটা অনলি ফর ল্যাব স্প্লাইস। ঠিক আছে? এই ল্যাব স্প্লাইস করার জন্য, এটা অনলি ফর ল্যাব স্প্লাইস, মাথা থাকবে। এই লিখে রেখেছি, ল্যাব স্প্লাইস ইন টেনশন বার্স কি হবে? নট গ্রেটার দেন অফ এলডি অর 35। অ্যাঙ্কারেজ হুক ইনক্লুডেড। স্ট্রেট বার্সের জন্য 200 বার, যদি স্ট্রেট বার হয় তাহলে কত করবো? 200/15। ঠিক আছে? 200 বা 15 ওকে। আর ল্যাব স্প্লাইস ইন কম্প্রেশনে কত রাখতে হবে? যদি মিনিমাম যদি রাখতে হয়, সেটা করতে হবে এলডি, হয় এলডি নাহলে 24/5। এলডিটা সবসময়, তো এলডি রাখ না, একটা জিনিস মনে রাখ না, এলডি। আচ্ছা, ইন কেস অফ আনইকুয়াল ডায়া, ল্যাব ইজ ক্যালকুলেটেড বাই স্মল ডায়াবার্স, লিখে রেখেছি। এটা আইএস কোড রেকমেন্ড করে, বাট আজকের দিনে আইএস কোডের আমরা এই কজ ক্লজটাকে আমরা নিই না। আমরা বড় যে ডায়ামিটার বার্স আছে তার ভ্যালুকে নিতে থাকি। ওকে? ঠিক আছে? এবার দেখ, এবার আমি একটু অন্য ধরনের কথা বলবো। অন্য ধরনের কথা বলতে কি, যে যখন আমরা মেকানিক্স অফ স্ট্রাকচার বা স্ট্রেংথ অফ মেটেরিয়াল পড়েছিলাম, সেখানে একটা টপিক পড়েছিলাম, সেটা হচ্ছে যে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। যেখানে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে আমরা মাঝে মাঝে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের ডায়াগ্রাম চেঞ্জ হতে দেখেছিলাম। কিরকম চেঞ্জ? যদি ধর এটা যদি ওভারহ্যাঙ্গিং বিম হয়, তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি হচ্ছিল, যদি লোড এইভাবে পড়তো, তাহলে এই হয়ে, ঠিক আছে, এই হয়ে, যদি এখানে লোড আসতো, তাহলে এই হয়ে এই আসতো।
তাই না? আর যদি এখানে ইউডিএল খুব বেশি পরিমাণে ইউডিএল দেওয়া হতো তাহলে এইভাবে আসতো, মানে আমি যদি দেখাচ্ছি, হ্যাঁ দেখাচ্ছি, এটা হচ্ছে বার্স, এটা হচ্ছে ওভারহ্যাঙ্গিং পোর্শন আছে, এটা ইউডিএল আছে, এটা বেশি ইউডিএল আছে, এটা কম ইউডিএল আছে। তো এক্ষেত্রে ডায়াগ্রাম কি হবে? ডায়াগ্রাম হবে এই সেন্সে হবে, সরি এই আসবে, সরি, না এই আসে, এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, এখানে নেগেটিভ। এই যে জয়েন্ট, এই যে জায়গাগুলো, এখানে বেন্ডিং মোমেন্ট কি হয়? এখানে বেন্ডিং মোমেন্ট জিরো, এখানে বেন্ডিং মোমেন্ট কি হবে? জিরো। তো যেখানে বেন্ডিং মোমেন্ট জিরো, তার মানে এই জায়গাতে টেনশন নিচে আছে, আর এই জায়গাতে টেনশন উপরে আছে। তার মানে রড, টেনশন সাইডে রড আমরা এতটা দিলেই চলবে, নাকি পুরো সাপোর্ট অব্দি এক্সটেন্ড করবো। ঠিক আছে? যদি করতে হয় সেটা এলডি রেসপেক্টে করতে হতে পারে, নাহলে নর্মালি করার দরকার নেই। এই যে পয়েন্টগুলোকে বলি, এটাকে বলি টিপিসি, থিওরিটিক্যাল পয়েন্ট অফ কাট। মানে এই জায়গাতে আমি যদি টেনশন রডকে কেটে দিই কোনো সমস্যা নেই, মানে টেনশন তো অতটা রডই নেবে। ঠিক আছে? এখানে টার্ম দিয়েছি দেখ, টিপিসি, থিওরিটিক্যাল পয়েন্ট অফ কাট। ওকে, নেক্সট, হ্যাঁ অবশ্যই সেখান থেকেই পুরো জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি। কাটেলমেন্ট অফ বার্স, SP34 এ কাটেলমেন্ট কিভাবে হবে সেটা বলা আছে, একদম ফলো করবি। আমি SP34 পাঠিয়ে দেবো, SP34 দেখিস, খুব ভালো জিনিস, এভরিথিং বলা আছে, এভরিথিং ডিসকাস করা আছে। SP34 বলছে যদি আমি রডটাকে, হ্যাঁ হ্যাঁ সে লেখা আছে, তাও ফলো করবি। আমার নোটস তুই যদি আর কোনো কেসে ফাঁসলি, তো আমার নোটস কি সেখানে দেখাতে পারবি? সেখানে বই দেখাতে হবে তোকে, তো বই তো জানতে হবে। ঠিক আছে? আচ্ছা, এই যে আমরা টেনশন সাইডে, এই যে আচ্ছা এখানে দেখ, একটা রডকে আমি এইভাবে তুলে দিচ্ছি, দেখতে পাচ্ছিস কি? রডকে এইভাবে তুলে দিচ্ছি, এর মানে হচ্ছে রড এখানে কাটা হচ্ছে, কাট হয়ে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, যে যে রডটা এখানে মেন রেনফোর্সমেন্ট, নর্মালি কি হয়, 50% রেনফোর্সমেন্ট এখানে রয়ে যায়, 50% রেনফোর্সমেন্টকে আমরা সাপোর্টে প্রোভাইড করি, সাপোর্টের দিকে এক্সটেন্ড করি, সাপোর্টের দিকে পাঠিয়ে দিই। 50% সাপোর্টে পাঠিয়ে দিই, 50% এখানে রেখে দিই। এটা কেন পাঠাচ্ছি 50%কে সাপোর্টে? এই জায়গাটা কেন পাঠাচ্ছি? এলডির জন্য, অবভিয়াসলি এলডি প্রোভাইড করার জন্য, এলডি, এলডি প্রোভাইড করবো পাঠাচ্ছি। এবার আমরা সাপোর্টে কতটা ইনসার্ট করবো, এটা কতটা ইনসার্ট করবো সেটা বলা হয়েছে, যে সাপোর্টে আমরা এলডি বাই 3, মানে ধর 900 mm এলডি এসছে, তাহলে কতটা ঢোকাবো, এটা এটা কতটা সাপোর্টের দিকে নিয়ে যাবো, সাপোর্টের দিকে কতটা নিয়ে যাবো? LD/3, মানে 900 আসলে 300 mm নিয়ে যাবো। হ্যাঁ, এইটা মাথায় রেখে, এইটা মাথায় রেখে যে এই ডিস্টেন্সটা যেন বিমের ক্ষেত্রে তার ক্লিয়ার কভারটা মিনিমাম থাকে, মানে বিমের ক্লিয়ার কভার যদি 20 নেই, 25 নেই, বা 30 নেই, সেইটা আমাদের যেন দিয়ে রাখি মিনিমাম 30 রাখবো। মানে 300 mm ঢুকিয়েছি, মানে এখানে অব্দি বার করে দিলে চলবে না, বা এর একদম সাপোর্টের গায়ে অব্দি নিয়ে চলে আসলে চলবে না। 300 mm ততটাই নিয়ে যাবো যতক্ষণ না অব্দি 30 mm ফাঁকা থাকছে। যদি তার বেশি ফাঁকা থাকে কোনো সমস্যা নেই আমার। আর যদি ফাঁকা না পাই, এই রডটাকে বাঁকে তুলে দেবো, যেটা তুলি অ্যাকচুয়ালি। হ্যাঁ, বোঝাতে পারছি? ওকে, এক্ষেত্রে দেখ, এক্ষেত্রে এলডির কি করবো না, এক্ষেত্রে সোজা বের করে নিয়ে চলে যাবো। এটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস পার্ট, মানে এখানে আর কন্টিনিউ হচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, আমার ভিডিও এখানে চেঞ্জ হয়ে গেছে বলিস নি কেন? পুরো বেঁকে বেঁকে যাচ্ছে এখন ধরে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, নেক্সট হচ্ছে কি, যদি কন্টিনিউয়াস পার্ট হয় না, কন্টিনিউয়াস পার্টে রড চলে যাবে, এই 50% রড পরেরটায় চলে যাবে। সেখানে যে ডিসকন্টিনিউয়াস পার্ট, এই যে ডিসকন্টিনিউয়াস পার্ট, সেখানে আবার LD/3 অব্দি ম্যাক্সিমাম ইনসার্ট করতে হবে, বেশি ইনসার্ট করবো না। আর যদি করতে হয়, যদি তার থেকে বেশি এলডি আসে, তাহলে তাকে আমরা উপর দিকে উঠিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা, এইবার যে আমরা বলেছিলাম যে রড কেটে দেবো, টিপিসি পয়েন্ট অব্দি রড কেটে দেবো, কোড বলে না ওই কাটলে চলবে না, রডটাকে আরেকটু বড় রাখতে হবে। মানে এটা যদি টিপিসি হয়, টিপিসি থেকে থিওরিটিক্যাল পয়েন্ট অফ কাট, মানে এখানে যদি বেন্ডিং মোমেন্ট 0 হয়, তাহলে এখানে অব্দি মেন রডকে কেটে দিলে চলবে না, তাকে আরেকটু এক্সটেন্ড করতে হবে, আরেকটু এক্সটেন্ড করতে হবে। কেন? ডেভেলপমেন্ট লেন্থের জন্য, ইভেন এটা ডেভেলপমেন্ট লেন্থের জন্য। কতটা? এখানে কোড বলেছে যে মিনিমাম এইটা রাখো, মিনিমাম দেখো যেটা যেন এলডি কভার করে, বা ডি আর 12 এর মধ্যে যেটা বড় সেটা রাখো। ডি মানে কি? ডায়ামিটার অফ বার্স, সরি ডায়ামিটার অফ বার্স নয়, সরি ডেপথ অফ বিম, ডেপথ অফ বিম বা 12 যদি 8 রড ইউজ করি, 12 96 হয় 96 mm, বা যদি 300 বিম ইউজ করি তাহলে 300, এদের মধ্যে যেটা বেশি সেটা নেব। মানে এই যে লেন্থটা, এটা কতটা হবে? হয় ডি হবে, হয় 12 হবে, বা মিনিমাম যেন টেনশন রড এলডি থেকে ছোট না হয়, মিনিমাম এলডি টেনশন রডটা এলডি ডিস্টেন্স যেতে তার থেকে যেন ছোট না হয়। কেমন? এগুলো বলা আছে। ওকে, এই যে টিপিসি ফর্মুলা বের করবি কি করে? এক্স, এক্স হচ্ছে থিওরিটিক্যাল পয়েন্ট অফ কাট, ঠিক আছে?
এই এক্স ডিস্টেন্সটা বের করবি করে এল হচ্ছে ক্লিয়ার টু ক্লিয়ার স্প্যান ডিস্টেন্স এল দুটো। এটা যদি হয় এটা এল, এটা এল। এনএক্স বাই এনসি, এনএক্সটা কি হচ্ছে নম্বর অফ বার্স ক্যান বি কাটেল অ্যাট এক্স এক্স সেকশন, কটা বার কাটবি সেইটা এনএক্স, আর এনসি হচ্ছে নম্বর অফ বার অ্যাট সেন্টার। ধর এখানে চারটে রড ছিল, এই সেন্টারে 1 2 3 4 চারটে রড ছিল, এখানে দুটো রড কাটতে হবে কারণ দুটো রড একদম কন্টিনিউয়াস যায়। ঠিক আছে, সাপোর্ট যদি দুটো রড যায়, দুটো রড যায় না, তার মানে কি হবে দুটো রড হচ্ছে কাটতে হবে, এই দুটো রড কাটা হচ্ছে। তাহলে 2 এনএক্স হচ্ছে কি নাম্বার অফ কাট, আর এনসি হচ্ছে কি কতগুলো সেন্টার অফ ওয়েট করছি 4, এটা হচ্ছে ওকে ইন্টু এল, এল বাই 2, এইটা হচ্ছে এক্স এর ডিস্টেন্স। এই এক্সটা কোথা থেকে পাবি, এই এটা বের করবি করে এই ফর্মুলা দিয়ে, এক্স ইকুয়ালস টু এল বাই 2 ইন্টু রুট ওভার এন এক্স বাই এনসি। যদি 6টা রডের 3টে কাটল করতে হয়, 6টা রডের 3টে কাটল করতে হয়, তাহলে কি হবে এল হচ্ছে যদি 3 মিটারের স্প্যান হয় তাহলে 3000 বাই 2 ইন্টু 6টা যদি 3টে কাটল করতে হয়, কাটল হচ্ছে 3টা 6টা রডের যা ভ্যালু আসবে এখান থেকে সেন্টার থেকে, এই সেন্টার থেকে অতটা দূরে গিয়ে রডকে কি করবি কেটে দিবি বা রড রাখবি কাটার জন্য। এখানে আইএস কোড আবার রেকমেন্ড করে দেয়, SP34 রেকমেন্ড করে দেয় যে ঠিক কতটা অবধি এই রডটা ফেলাবি, এটা বলে দেয় এটা যে 0.5 এল দিতে হবে, মিনিমাম 0.5। ঠিক আছে, মিনিমাম 0.5। এবারে কি তুই যদি ডিজাইনার হোস তুই এই ফর্মুলা ইউজ করবি, সেখান থেকে এক্স এর ভ্যালু বের করবি, দেখবি তোর হয়তো কোথাও না কোথাও বেশি বাঁচাতে পারছিস সেকশনকে সেভ করার জন্য। ওকে, আচ্ছা এটা গেল তো। হুম, এখানে তো দেওয়া আছে, দেখ কতটা অবধি রড যাবে কি যাবে পুরো হিসাব দেওয়া আছে। দেখতে পাচ্ছিস যে মেন রেনফোর্সমেন্ট আন্তরে এসছে, এখানে কতটা কাটা হবে 0. এটা 0.1 এল হয় আর কি, 0.08 এল আছে মানে 0.1 এল, মানে এখান থেকে এতটা দূরে গিয়ে কেটে দেবো রড, যদি এটা সিম্পলি সাপোর্টেড হয়। আর যদি কন্টিনিউয়াস এন্ড হয় তাহলে এটা করবো না, কন্টিনিউয়াস এন্ডে কত হবে 0.25 এল। ওকে, এটা এটা সিম্পলি সাপোর্টেড বিম আছে, যদি কন্টিনিউয়াস হয় তাহলে কত হবে 0.25 এল। আচ্ছা এখানে কতটা ঢোকাতে হবে, এই যে রডটা কন্টিনিউয়াস আসছে সেটা কতটা ঢোকাবো, LD/3 অব্দি ঢোকাবো, তার বেশি ঢোকাবো না, যেন এই ডিস্টেন্সটা 30 mm থাকে, এটা মাথায় রেখে। ওকে, শুনতে পাচ্ছিস আকাশ? আচ্ছা, এটা যে তোর হচ্ছে ক্যান্টিলিভার বিম, সেখানেও পুরো দেওয়া আছে যে মেন রেনফোর্সমেন্ট এখানে উপরে কাটেলমেন্ট হবে, যেহেতু টেনশন উপরে আছে ক্ষেত্রে টেনশন রেনফোর্সমেন্টই কাটেল হয় অ্যাকচুয়ালি, তাহলে এখানে 50% কাটেল হবে। এই ডিস্টেন্সটা কত হতে হবে যেন এলডি হয় মিনিমাম, ঠিক আছে, আর 50% এখানে পাঠিয়ে দিচ্ছিস, দেখে নিস পুরো ছবিটা এখানে দেওয়া আছে, আর SP34 এ পুরোটা দেখা আছে, আমি যদি পারি এখন ডিসপ্লে করছি SP34, কেমন পুরো জিনিসটা ডিসপ্লে করে দিচ্ছি। আচ্ছা নেক্সট, ওয়ে টু গেট ডিজাইন ডেভেলপমেন্ট লেন্থ, ডিজাইন ডেভেলপমেন্ট লেন্থ কিভাবে পাবি, কি হচ্ছে কিছু বলছিস? না না শেষ করে দিচ্ছি, বেশি সময় লাগবে না। না না আরেকটু থাক, এটা শেষ করে দে, এটা শেষ করে দে, হয়ে আসছে প্রায়, একটা প্রবলেম দেখবো শেষ। কেন খুব তাড়া আছে নাকি, খুব তাড়া আছে, তাড়া আছে? ওসব পরে হবে, খাওয়া দাওয়া পরে হবে। আচ্ছা যাই হোক, এখানে একটা ফর্মুলা আছে যে 1.3 m1 বাই ভি প্লাস এল নট গ্রেটার দেন ইকুয়াল টু এলডি হতে হবে ফর সেফ ডিজাইন পারপাস। কি বলতে চাইছি, এটা কি বলতে চাইছে, তাই এলডি আমরা কোথায় প্রোভাইড করি, এলডি আমরা নর্মালি প্রোভাইড করি সাপোর্টের কাছে বা স্প্যানের এন্ডে, স্প্যান মানে যে বিম থাকে বিমের লেন্থের এন্ডে আমরা হচ্ছে এলডি প্রোভাইড করছি, ডেভেলপমেন্ট প্রোভাইড করছি, হ্যাঁ কি না? তো তো সেক্ষেত্রে এই ফর্মুলা দিচ্ছে যে একটা জায়গায় ফর্মুলা আছে 1.3 থাকে না, একটা জায়গায় 1.3 থাকে, মানে যদি এটা মুছে দিই, এটা হচ্ছে মেন অ্যাকচুয়ালি ফর্মুলা, বাট যে 1.3 ছিল ওটা যদি কম্প্রেশন হয়, সাপোর্টের কাছে কম্প্রেশন থাকে, সাপোর্টের শেষে যদি কম্প্রেশন পাওয়া যায় তখন 1.3 হয়, কি জিনিস সেটা নিয়ে একটু আলোচনা করবো, এটা খুবই ইন্টারেস্টিং, মন দিয়ে শোন। ওকে, এটা বলছে যে এই যে ফর্মুলা আসছে যা ভ্যালু আসবে সেটার থেকে যেন এলডি ছোট হয় তবেই ওই এলডি কে আমি একসেপ্ট করবো, না হলে সেকশন রিডিজাইন করবো, সেকশনকে আবার ডিজাইন করতে হবে, ভুল আসছে তার মানে, বা এই এল নট প্রোভাইড করবো। এই এল নটটা কি আবার আকাশ, M1টা কি আগে বলি, M1টা কি দেখ, আমার ধর মেন M1 হচ্ছে কি মুভমেন্ট অফ রেজিস্ট্যান্স, অ্যাকচুয়ালি মুভমেন্ট অফ রেজিস্ট্যান্স, যখন কাটেলমেন্ট করি, যখন কাটেলমেন্ট করি না, যখন কাটেলমেন্ট করি না আগে বলি, তখন ধর নিচে 4টা রড ছিল, 4টা রডই সাপোর্ট অব্দি চলে যেত, তাহলে এমআর এমআর যা ছিল আগে আমরা যে এমআর ক্যালকুলেট করেছিলাম মনে আছে, এমআর ক্যালকুলেট করার ফর্মুলা 0.87 FY AST 1 মাইনাস ডি মাইনাস 0.42 XU,
মনে আছে তো? হ্যাঁ, তো সেখান থেকে এমআর বের করতে পারতাম, সেখান থেকে এমআর আমার বের করা যেত। হ্যাঁ, তো 4টে রড যখন যাচ্ছে তখন আমি ওই রডের জায়গায় মানে এএসসির জায়গায় 4 × π/4 যে রড আসছে 5 স্কোয়ার মানে রডের যা ভ্যালু আছে ডায়ামিটার তার স্কোয়ার করে দিতাম। যদি কাটেলমেন্ট করি সেই ক্ষেত্রে ভাব, কাটেলমেন্ট যখন করছি মাথায় ভালো করে শোনো, এটা কাটেলমেন্টের জন্য এই জিনিসটা আসছে। যখন কাটেলমেন্ট করছি 4টা রড তো ঢুকছে না সাপোর্ট অব্দি, দুটো ঢুকছে, দুটো কাট হয়ে যাচ্ছে। তাহলে আগের যে এম ছিল তখন 4টে রড সাপোর্টে যখন চেক করতাম সাপোর্টে 4টে রড আসতো, তার জন্য যে এমআর এর হিসাব ছিল সেটা মানে আমি এমআর এর হিসাবটা একটু লিখি, ওয়েট কর। এমআর কি ছিল 0.87 FY AST D মাইনাস 0.42 XU, হ্যাঁ কি না? যখন 4টে রড ছিল তখন ফর্মুলা কি হতো π/4 × 5 স্কোয়ার। যদি সাপোর্টে বিমের, এটা যদি বিম হয় বিমের সাপোর্টে যদি 4টে রড চলে আসতো, বাট নাও নাও দুটো রড রয়ে যাচ্ছে আর দুটো রড আসছে, হ্যাঁ কি না? তো সাপোর্টের এই সেকশনটা দেখ, এখানের এএসটি কত? দুটো, আর এখানের এএসটি কত? 4টে। এটা এটা কখন হয়? কাটেলমেন্টের সময়। এটা কখন হয়? যদি কাটেলমেন্ট না করি। তো যখন কাটেলমেন্ট করছি তখন এই এএসটি ভ্যালু কমছে। যদি এএসটি কমে তাহলে মুভমেন্ট অফ রেজিস্ট্যান্সও কমবে। যদি মুভমেন্ট অফ রেজিস্ট্যান্স কমে তাহলে কি হবে? সেকশনটা উইক হয়ে যাবে। সেকশন উইক হবে তো তখন আমরা এক্স্যাক্টলি এই ফর্মুলা ইউজ করবো। ওকে, তখন কি? তখন এই M1টা কি? সাপোর্টে যতগুলো রড যাচ্ছে তার জন্য এমআর কত, মুভমেন্ট অফ রেজিস্ট্যান্স কত। 4টে রড দুটো যায়, দুটোর জন্য এম ওয়ান বের করবো। ঠিক আছে, M1/V করবো। এইটা এই ভ্যালুটা যদি এলডির থেকে বড় হয় তাহলে তো ঠিক আছে, সেফ সাইডে আছে। ভি হচ্ছে শেয়ার ফোর্স, ভি হচ্ছে কি শেয়ার ফোর্স, ওই সাপোর্টে ওই জায়গাটা শেয়ার ফোর্সের ভ্যালু। শেয়ার ফোর্স আমরা বের করতে শিখেছি। যদি এটা বিম হয়, এখানে যদি ইউডিএল লোড থাকে, এখানে শেয়ার ফোর্স ডায়াগ্রাম এই হয়ে যায়। তো সাপোর্টের এই জায়গায় শেয়ার ফোর্স কত, এটা তো ভি জেনেই যাবো। M1টা কি? যতগুলো রড যাচ্ছে তার জন্য এমআর এর ভ্যালু। M1 ইজ নাথিং বাট এমআর, বাট আগের এমআর নয়, কারণ মিডল সাপোর্টে স্প্যানের মিডলে যে এমআর, সাপোর্টে সেই এমআর নয়, কারণ কাটেলমেন্ট করে দিয়েছি, রড কমিয়ে দিয়েছি, সেকশন উইক হয়েছে এখন। ঠিক, হ্যাঁ। তো সেক্ষেত্রে বলছে এই যে ভ্যালুটা এটা যেন বড় হয় এলডি থেকে, তাহলে সেফ সাইডে থাকবো। ওকে, হুম। তো যদি না হয় তাহলে কি করব? তাহলে কি সেকশনটা কি করব? সেকশনে আর একটা জিনিস দিয়ে দেখবো, সেটা হচ্ছে এল নট প্রোভাইড করবো, এল নট। তারপরেও যদি বড় হয়, মানে তারপরে যদি এটা এই ভ্যালুটা ছোট হয়ে যায়, তাহলে কি করবো? সেকশনটাকে চেঞ্জ করতে হবে ভাই, বা রড বাড়াতে হবে। 4টা রডে 3টে হয়তো ঢুকাতে হবে তখন দুটোর বদলে। ঠিক আছে, হয় সেটা করবো নাহলে সেকশন চেঞ্জ করবো, এনি ওয়ান। এই এল নোটটা কি? এল নোটটা হচ্ছে অ্যাঙ্কারেজ, যেটা আমরা আলোচনা করছি, যে হুক, হুক কতটা হুক দেবো, সাপোর্ট এসে কতটা হুক দেবো, এইটা হচ্ছে এল নোট। ওকে, এটাও যেন 12 π/d এর থেকে বেশি না হয়, এই ভ্যালুটাও যেন 12 π/d এর থেকে বেশি না হয়। ওকে, এই যে এল নোট দেবো, আমি একটা অঙ্ক করব, তাতে পুরো জিনিসটা আছে। বাই রিডিউসিং ফাই অফ মেইন স্টিল, যদি মেইন স্টিলের ফাই কমিয়ে দিস, ঠিক আছে, মেইন স্টিলের ডায়ামিটার যদি চেঞ্জ করিস তাহলে এলডি ছোট হয়ে যাবে, তাহলে এ বড় হয়ে থাকবে, তাহলে সেফ সাইড। আমার এলডি থেকে বড় হতে হবে, এলডি থেকে একে বড় হতে হবে। এলডি কখন ছোট হবে? এলডি কখন ছোট হবে? তার মানে এলডি কখন ছোট হয়? যখন ফাই ছোট হয়, কারণ ফর্মুলা কি ছিল? ফাই যখন কমবে এলডি ছোট হবে, হবে, আর এলডি ছোট করতে হবে এর থেকে। এখন এটা বলছি আমি, যখন কাটেলমেন্ট করছি, তো তার জন্য আমি কি করতে পারি? হয় ফাই কমাবো, না হলে কি করবো? এই যে এল নট এটা বাড়িয়ে দেবো, এই অ্যাঙ্কারেজ লেন্থ, লাস্টে যে অ্যাঙ্কারেজ লেন্থ ওটা বাড়িয়ে দেবো। যদি ফাই না কমাতে পারি, ফাই কেন কমাতে পারবো না বলতো? কারণ ধর ফ্লেক্সুরাল মুভমেন্ট অনেক বেশি চলে এসছে মাঝখানে, বিমের মাঝে মুভমেন্ট অনেক বেশি চলে আসছে, সেখানে রড যদি ছোট করে দিই তাহলে অনেক রড দিতে হবে, আর যদি অনেক রড দিয়ে দিই কংক্রিট ঢুকবে না সেখানে। এই জন্য আমি ফাই ছোট করতে পারবো না, এটা লিমিটেশন আমার। ওকে, তো সেক্ষেত্রে আমি কি করব? এল নট দিয়ে দেবো। যদি এল নটেও কাজ না হয়, আমি যেটা বলেছি যে বেন্ট আপ বার্স যেটা আছে তার পরিমাণ কমিয়ে দেবো, বা কাটেলমেন্ট যেটা বলছি তার পরিমাণ কমিয়ে দেবো। কাটেলমেন্ট রড না দিয়ে বেশি রডকে সাপোর্টে পাঠাবো। 4টে রডের হয়তো 3টে রড ঢুকিয়ে দিচ্ছি, বা যদি সেরকম হয় 4টে রডকেই পাঠিয়ে দিচ্ছি সেন্টারে, কারণ লাগছে। বুঝতে পারছি? কতটা বুঝতে পারছি?
কি হুম? এটা অঙ্ক নিচ্ছে, এটা করলেই শেষ। দিয়ে আমি তোকে একটা প্রবলেম দেবো, তুই বাড়িতে ট্রাই করিস। কেমন? প্রবলেমে বলছে যে an RCC beam 250 by 500 has a clear span 5.5 meter. The beam has 220 bars going into the support. দুটো হচ্ছে 20 রড সাপোর্ট অব্দি ঢুকে গেছে। ফ্যাক্টর শেয়ার ফোর্স হচ্ছে 140 কিলো নিউটন। শেয়ার ফোর্সের ভ্যালু এখানে বলে দেওয়া আছে কারণ লাগবে। আচ্ছা, চেক দ্য ডেভেলপমেন্ট লেন্থ ইফ এপি 500 and M20 গ্রেড অফ কংক্রিট ইজ ইউজড। যদি এপি 500 আর M20 স্টিল ইউজ করা হয় তাহলে কি হবে সেটা চেক করতে বলেছে। হুম, আমার সাপোর্টে কটা রড আছে সেটা ইম্পর্টেন্ট, মাঝে কটা রড আছে সেটা জানার দরকার নেই, কারণ এলডির ক্ষেত্রে চেক করার জন্য আমার সাপোর্টে কটা রড আছে এটা জানা জরুরি। মাঝে 5টা 6টা 8টা যটা রড থাকতে পারে সেটা ফ্লেক্সিবল লোড আটকানোর জন্য, বাট সাপোর্টের হচ্ছে বন্ড স্ট্রেস আটকানোর জন্য সাপোর্টে কটা রড আছে সেটা ইম্পর্টেন্ট। কি আকাশ? হুম, তো শেয়ার ফোর্স বলে দেওয়া আছে, এফসি কে এফওয়াই যদি জানি সেক্ষেত্রে এম ওয়ান বের করবো, ওই ফর্মুলা 0.87 এফওয়াই এস টি ডি মাইনাস 0.42 এক্সইউ। এই এক্সইউ যাতে না আসে তার জন্য ফর্মুলাকে চেঞ্জ করি, আমরা অলরেডি ইউজ করতে জানি। এই ফর্মুলা দেখেছিস তো? 0.87 এফওয়াই এএসটি ডি 1 মাইনাস এএসটি এফওয়াই বাই বিডি এফ থেকে, এটা এক্সইউ কে বের করে দেওয়ার জন্যই করেছি অ্যাকচুয়ালি। মানে এক্সইউ যে ফর্মুলা ছিল না সেখানে সেটা বুঝিয়ে দিচ্ছি। এই যে ফর্মুলা ছিল না, 0.87 এফওয়াই এফওয়াই এএসটি বাই 0.36 এফসি কে, এই যে জিনিস এইটাকে এখানে বসিয়ে দিয়ে অ্যাকচুয়ালি এক্সইউ জায়গাটাকে তুলে দিয়েছি যাতে এক্সইউ কে আবার না ক্যালকুলেট করতে হয়। এই ফর্মুলা অ্যাকচুয়ালি হয়, এটা মাথায় রেখে দেয়, এটা এখানে লাগবে, এই ফর্মুলা মনে রাখতে হবে। ঠিক আছে, এই ফর্মুলা মনে রাখতে হবে, কোডেও আছে, আমি কোড থেকে ডিসক্রাইব করাচ্ছি, এটা কোডেও দেওয়া আছে এই ফর্মুলা। হুম, তো এখান থেকে আমি পেয়ে গেছি দেখ এম ওয়ান এর ভ্যালু, এটা অ্যাকচুয়ালি এমআর, বাট যেহেতু দুটো রড আছে সেটা হচ্ছে মাঝের যে এমআর তার মধ্যে নয়, মাঝের যে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স তার মধ্যে নয়, তাতে কম। এটা বের করতে হবে কিভাবে? এক্স্যাক্টলি এই ফর্মুলা দিয়ে রডের পরিমাণ জেনে গেলে এটা এম ওয়ান বের করতে পারবো। ওকে, এবার আমরা যেটা বের করবো যে এম ওয়ান বাই ভি প্লাস এল নট, এটা বের করবো। এম ওয়ান বাই ভির ভ্যালু দেখ বসিয়ে দিচ্ছি, এটা এসছে। আর এলডির ভ্যালু পুরোটা বসিয়ে এলডির ভ্যালু এসছে দেখ, এলডির থেকে এটাকে বড় হতে হবে, হ্যাঁ কি না? তো এলডির থেকে বড় হওয়ার জন্য আমি হচ্ছে কি করবো, আমাদের একটা হুক দিতে হবে, এখানে ইউর হুক দেওয়া হয়েছে। ইউ এটা তুই চুজ করবি, এটা অ্যাজ এ ডিজাইনার তুই চুজ করবি, ইউ ব্যান্ড দিবি না এল মানে এল ব্যান্ড দিবি, এটা তোর ব্যাপার। এল ব্যান্ড হলে কত হবে 8.5 আর ইউ হলে কত হবে 16.5, অলরেডি ডিসক্রাইবড, অলরেডি ডিসক্রাইবড। ঠিক আছে, হ্যাঁ, ইউ হলে 16.5 আর এল হলে 8.5, অলরেডি ডিসক্রাইবড। ঠিক আছে, ওকে, তাহলে এখানে আমি ইউ ব্যান্ড দিচ্ছি। হ্যাঁ, এল নটের ভ্যালু আমার এল নটকে বড় করতে হবে, এল নট বড় করতে হবে, এলডি আর এল নট আলাদা। এল নটটা হচ্ছে এই যে অ্যাঙ্কারেজ বাঁকাটা, আর এলডি হচ্ছে ডেভেলপমেন্ট লেন্থ যেটা দিতে হবে, এল নট করে এলডি করতে হবে। এলডি এল নট বাড়িয়ে এলডি বাড়াতে মানে এলডির ভ্যালু করতে হবে, এলডিটা বড় অ্যাকচুয়ালি ভ্যালু, এল নটটা ছোট, তাকে অ্যাড করছি এম ওয়ান বাই ভি এর সাথে অ্যাড করছি। হুম, তো এম ওয়ান বাই ভি প্লাস এল নট করে দেখা গেছে যে এটা ভ্যালু আসছে 1114.5। ঠিক আছে, যার থেকেও এলডি বড়, তাহলে স্যাটিসফাই করছে না। কি করছে না? স্যাটিসফাই করছে না, কারণ এলডি কে ছোট হতে হবে। ঠিক আছে, তো এই জন্য কি করছি, মিনিমাইজিং বার্স মানে বারের ডায়ামিটার ছোট করে দিয়েছি। তখন আর দুটো 20 রড ইউজ করছি না, তার থেকে 6টা 12 রড ইউজ করছি। তাতে কি হবে দেখ, তাতে দেখ এলডি তো ভ্যালু ছোট হয়ে যাবে, এক্স্যাক্টলি সঙ্গে সঙ্গে এলডি ছোট হয়ে যাবে, তাই না? এটা হচ্ছে 678। আমি আরেকবার চেঞ্জ করে নিচ্ছি দেখ, কি চেক করে নিচ্ছি দেখ, যে এএসটির এরিয়া কমানো যাবে না, এখানে দুটো 20 রড ইউজ করার জন্য এএসটির ভ্যালু কত হয়েছিল সেটা আগে চেক করে নিতে হবে কিন্তু, 628, তাই না? এখন যে 6টা 12 রড দিয়েছি সেক্ষেত্রে যেন 628-এর থেকে বেশি রড হয়, রডটা যেন কম না হয়। আমি যা খুশি রড নেবো বললে হবে না, সেই রডের এরিয়া যেন আগে যে রডের এরিয়া ছিল তার থেকে বেশি হয়, খুব বেশি নয়, তার থেকে যেন বেশি হয়। ঠিক আছে, এবার এই এরিয়ার রেসপেক্টে এম ওয়ান বাই ভির ভ্যালু বের করেছি, এলডি বের করেছি। এবার দেখ এলডির থেকে এম ওয়ান বাই ভি সেই বড় হয়েছে, এম ওয়ান বাই ভি বড় হয়েছে, আর এল নট দিতে লাগছে না, এন্ড এনকারে যেটা বলছি এল নট হুক সেটা দিতে লাগছে না, কারণ এলডির থেকে এম ওয়ান ভি অলরেডি বেশি হয়ে গেছে। বুঝেছিস তো? তাহলে আমরা এন এনকারেজ দেবো না। পুরো বোঝা গেল ফর্মুলাটা? ওকে, ওকে,
আচ্ছা, এবার হচ্ছে কি এখানে ফর্মুলাতে কোথাও 1.3 দিয়েছি, কোথাও 1.3 দিইনি, এটা কেন করছি? এখানে 1.3 দিইনি, এটা কেন করছি? হোয়াই আই ডু সো? কেন করছি? ফর্মুলাতেও আছে, কোডেও আছে, কোডটা দেখাচ্ছি একবার। দেখ, ভালো না লাগলেও করতে হবে, কারণ আমি আমার আমার মতে সব থেকে ইন্টারেস্টিং সাবজেক্ট। এখানে কিছু ফর্মুলা অলরেডি ডিসকাসড, আর কিছু জিনিস তোকে অ্যাজাম্পশন করতে হবে। দেখ এখানে ফর্মুলা কি বলা আছে দেখতে পাচ্ছিস? M1/V প্লাস L নট, যেখানে বলছে মুভমেন্ট অফ রেজিস্ট্যান্স অফ দ্য সেকশন, মুভমেন্ট অল এনফোর্সমেন্ট এট দি সেকশন টু বি স্ট্রেস এফডি। এফডি হচ্ছে কি? বন্ড স্ট্রেস, ঠিক আছে? এফডি বলেছে, এফডি ভ্যালু কত হতে পারে? 0.87 FY ইন দ্য কেস অফ লিমিট স্টেট ডিজাইন অ্যান্ড দিস পারমিসিবল স্ট্রেস FST, সরি সিগমা এসটি ইন কেস অফ ওয়ার্কিং স্ট্রেস ডিজাইন। ওয়ার্কিং স্ট্রেসের জন্য সিগমা এসটি নিবি, আর লিমিট স্টেটের জন্য 0.87 FY নিবি, ঠিক আছে? এটা আমি অলরেডি ডিসকাস করেছি, এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। অ্যাট দি এন্ড এত কিছু ওগুলো পড়ে নিস। এরপরে এখানে যেটা বলেছে সেটা এটা বলছে, দেখ দ্য ভ্যালু অফ M1/V ইন দি অ্যাবাভ এক্সপ্রেশন মে বি ইনক্রিজ বাই 30%। কি বলছে? M1/V এর ভ্যালু 30% ইনক্রিজ করতে পারে, কখন? when the ends of the reinforcement are confined by compressive reaction। যদি এন্ড পোর্শন কম্প্রেসিভ রিয়াকশনে কনফাইন্ড থাকে তাহলে করবি। মানেটা বুঝতে পেরেছিস কি? বুঝতে পেরেছিস? কি বলতো? মানে তুই দেখতে পাচ্ছিস না? হুম, হুম। হ্যাঁ, টেনে উপরে উঠে যাবে। আমি লেখাটাকে নামিয়ে দিলে হবে কি? তাহলে নামিয়ে দিচ্ছি একটু। পড়া যাচ্ছে? বুঝতে পেরেছিস কি বলছে? পড় তো, ওটা পড়। যে দ্য ভ্যালু অফ, ওটা পড় দেখি। এই জায়গাটা পড়। এর মানে বুঝতে পেরেছিস কিছু? এর মানে কিছু বুঝতে পেরেছিস? এক্সপ্রেস করতে হবে। হুম। এন্ড হচ্ছে কম্প্রেস হচ্ছে। তো এটা হচ্ছে ধর সিম্পলি সাপোর্টেড বিম অ্যাট দি এন্ড। ওকে। আচ্ছা, এটা হচ্ছে কলাম স্ট্রাকচার, ফিক্সড বিম অ্যাট দি এন্ড। ওকে। আচ্ছা, এর ডিফ্লেক্টেড শেপ কি হয় বলতো? এইভাবে। এর ডিফ্লেকশন তো আটকাতে পারে না, সিম্পলি সাপোর্টেড বিমের এর ডিফ্লেকশন আটকাতে পারে না, তাই না? বাট কন্টিনিউয়াস বিম বা ফিক্সড বিম পারে ডিফ্লেকশন আটকাতে। তাহলে এর ডিফ্লেকশন কি হবে? এইভাবে হবে, তাই তো? এই জিনিসটা হবে। আর এর ক্ষেত্রে এটা উঠে যাবে। তার মানে এর টেনশন এখানে ছিল, এরও টেনশন সাইড নিচে, কম্প্রেশন সাইড উপরে, ঠিক আছে? আচ্ছা, এর টেনশন এখানে ছিল, এর টেনশন উপরে, আর এর কম্প্রেশন নিচে। তার মানে এর রিয়াকশন হচ্ছে এই কম্প্রেসিভ নেচারের, আর এর কম্প্রেশন কত? টেনসাইল নেচারের, ঠিক আছে? এটা টেনসাইল নেচারের রিয়াকশন, এটা কম্প্রেসিভ নেচারের রিয়াকশন। তো এর জন্য বলছে ফর্মুলা হবে 1.3 M1/V প্লাস L নট, যদি ফিক্সড বিম অ্যানালিসিস করিস বা কন্টিনিউয়াস বিমের এন্ড দেখিস, কন্টিনিউয়াস বিমের এন্ড দেখিস, যদি সিম্পলি সাপোর্টেড বিমের এন্ড দেখিস, তাহলে ফর্মুলা এটা হবে। এবার পড় কি বলছে। দা- এবার পড় এটা, দ্য ভ্যালু অফ M1/V যে অ্যাবাভ। বুঝতে পেরেছিস? হ্যাঁ, নর্মালি ফর্মুলা M1/V প্লাস L নট, কখন? যদি সিম্পলি সাপোর্ট, নর্মালি আমরা যে অ্যানালিসিস করি। হ্যাঁ, এবার বলে রাখি, আমরা যে নর্মাল অ্যানালিসিস করি কোনো একটা বিমের, ধর কন্টিনিউয়াস বিম আছে কিন্তু তার প্রথম সাপোর্টটা সিম্পলি সাপোর্টই ধরি, সেটা ফিক্সড হোক যাই হোক, আমরা তাকে সিম্পলি সাপোর্ট ধরি, ঠিক আছে? মানে ধর এটা একটা বিল্ডিং। হ্যাঁ, এটাকে ধর এটা বিম এখানে শুরু হচ্ছে, এইভাবে তার চলে গেছে সাপোর্ট। ধর এটা কলামও হতে পারে, ব্রিক স্ট্রাকচারও হতে পারে, এগুলো সব ফিক্সড। হ্যাঁ, এটাও ধর কলাম, ঠিক আছে? তো এইটাকে আমরা সিম্পলি সাপোর্টেড ধরে নিই।
ও সরি সরি, এই জায়গাটাকে আমরা সিম্পলি সাপোর্ট, ধর এটা কন্টিনিউয়াস বিম আছে, এখানে একটা সাপোর্ট, সাপোর্ট সব কলাম আছে, তো সব কলাম বা ব্রিক ওয়াল যা খুশি থাক, এটা সব কন্টিনিউয়াস এন্ড, এটাও কন্টিনিউয়াস, এটাও কন্টিনিউয়াস। এই যে এন্ডটা ফিক্স সাপোর্টের জন্য এটা ফিক্সড পায়, তুই এখানে দুটো কাজ করতে পারিস, এখানে ফিক্স ধরে অ্যানালিসিস করতে পারিস, সিম্পলি সাপোর্টেড ধরে অ্যানালিসিস করতে পারিস, কোড দুটোই করতে পারলে, কোড তোকে দুটোরই অ্যালাউ দেয়। ফিক্সড ভালো, বাট হিসাবে কঠিন আসবে, হিসাবটা কঠিন হয়ে যাবে, বাট সিম্পলি সাপোর্ট ধরলে হিসাব ছোট হয়ে যায়। সিম্পলি সাপোর্টেড, তুই যদি এখানে সিম্পলি সাপোর্টেড ধরে ফর্মুলা ইউজ করিস, মানে এর এন্ডের যদি ডেভেলপমেন্ট লাইন চেক করিস, তাহলে এখানে ফর্মুলা হবে a1/b+l0। বাট তুই যদি এটাকে ধরে নিস যেটা মানে ফিক্সড, তাহলে একে 1.3 করতে হবে তোকে। মাঝের গুলোর ক্ষেত্রে কি হবে, মাঝের গুলোতে অবশ্যই 1.3 a1/b+l0। হ্যাঁ, কারণ কন্টিনিউয়াস বিম মানে মাঝখানে সে ব্রিক ওয়াল থাকুক, কলাম ওয়াল থাকুক, যা থাকুক, সে ভাই মুভমেন্ট নেবে, নেগেটিভ মুভমেন্ট নেবে, তাই তো? হ্যাঁ, তার M1 তোকে চেক করতে হবে, তার শেয়ার ফোর্স চেক করতে হবে, L0 চেক করতে হবে, তোকে ভ্যালু বের করতে হবে, সোজা কথা। ঠিক আছে? কারণ দেখ, যদি ফিক্সড বিম হয়, এটা যদি ফিক্সড বিম হয়, এটা যদি ফিক্সড বিম হয়, আর সাইড বাই সাইড এটা যদি আমি একটা সিম্পলি সাপোর্টেড বিম নেই, জাস্ট সিম্পলি সাপোর্টেড আছে, সিম্পলি সাপোর্টেড আছে, তাহলে এর মুভমেন্টের ডায়াগ্রাম চেঞ্জ হবে, অবশ্যই চেঞ্জ হবে মুভমেন্টের ডায়াগ্রাম। কি হবে, যে যদি লোড এরকম থাকে, তাহলে মুভমেন্টের ডায়াগ্রাম কি হবে, ধর এইভাবে মুভমেন্ট ডায়াগ্রাম হতে পারে, এটা নেগেটিভ, নেগেটিভ, এটা পজিটিভ, এইখানে টিপিসি থাকবে, থিওরিটিক্যাল পয়েন্ট অফ কাট, টিপিসি, থিওরিটিক্যাল পয়েন্ট অফ কাট, বা আগে পয়েন্ট অফ কন্ট্রাপ্লেক্স যেটা বলবো, বা ইনফ্লেকশন বলবো, পিসি, পয়েন্ট অফ পিওসি, সরি পিওসি, পয়েন্ট অফ কন্ট্রাপ্লেক্স বলবো। বাট সিম্পলি সাপোর্টেড বিমে এটা হবে না। সিম্পলি সাপোর্টেড বিমে কি হবে, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি হবে, যদি এখানে পয়েন্ট লোড দিই, পুরোটাই পজিটিভ, হ্যাঁ কি না? বুঝতে পেরেছিস? তো সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে সুবিধা, কারণ কি এখানে তোকে দুটো নেগেটিভ মুভমেন্ট বের করতে হবে, এখানে নেগেটিভ মুভমেন্ট, এখানে নেগেটিভ মুভমেন্ট, এখানে পজিটিভ মুভমেন্ট বের করতে হবে, আর সিম্পলি সাপোর্টেড দেখ শুধু পজিটিভ মুভমেন্ট। কোনটা সুবিধা হিসাব করতে, কাজ করতে কোনটা সুবিধা, বোঝা গেছে? হুম। আর সিম্পলি সাপোর্টেড বিমের থেকে কন্টিনিউ আমাদের ফিক্সড বিম হয়, তার মুভমেন্টের ভ্যালু কম আসে, তো যদি মুভমেন্টের ভ্যালু কম আসে, রড কম দিতে হবে, সিম্পলি সাপোর্টেড বিমের মুভমেন্টের ভ্যালু বেশি থাকে, রড বেশি দিতে হবে, তো রড বেশি ধরেই চলি না, সেফ সাইডে থাকবো। রড বেশি মানে আমরা প্রচুর বেশি দেবো না, মোটামুটি ফিক্সড থেকে বেশি, তো ফিক্সডটি আমরা প্রোভাইড করবো। আমরা যে সিম্পল সাপোর্টেড ধরি না, তারপরেও আমরা ফিক্সড প্রোভাইড করি, কেন ফিক্সড প্রোভাইড করি, এখানে নেগেটিভ মুভমেন্ট আছে, নেগেটিভ মুভমেন্ট আছে, তো কি করতে হবে, এক্ষেত্রে দেখ বিমের ডিজাইন দেখ, এর রড নিচে দিলেই চলবে, টেনশন রড নিচে দিলেই চলবে, এই ক্ষেত্রে টেনশন রড নিচে দিলে চলবে না, খালি এখানে এতটা নিচে যেহেতু এটা পজিটিভ, এতটা উপরে যেহেতু এটা নেগেটিভ, নেগেটিভ রেনফোর্সমেন্ট বা এক্সট্রাটা উপরে দিতে হবে, আর এখানে এক্সট্রা বটম নিচে দিতে হচ্ছে, মানে এক্সট্রা বটম নয়, মানে এক্সট্রা বটম যেহেতু পুরোটাই পজিটিভ আসছে। তো আমরা যদি সিম্পলি সাপোর্টেড ধরেও ডিজাইন করি না, তো আমরা তো এটা দিব, বাট SP34 কোড থেকে আমরা এটাও প্রোভাইড করবো, এক্সট্রাটাও, সেটা মিনিমাম প্রোভাইড করবো। তার মানে কি, অ্যাকচুয়ালি সিম্পলি সাপোর্টেড ধরছি, বাট হিসাব করছি কার মতো, অ্যানালাইসিস করছি ধরে সিম্পলি সাপোর্টেড, বাট মানে পুরো হিসাব করছি কার রেসপেক্টে, ফিক্সড বিমের জন্য। হ্যাঁ, এইবার তুই যদি ডিজাইনার হোস, তুই কার জন্য ডিজাইন করবি, তুই অবভিয়াসলি ফিক্সড ধরে ডিজাইন করবি, অ্যাজ এ ডিজাইনার তুই ফিক্সড ধরে ডিজাইন করবি, তুই সিম্পলি সাপোর্টেড করবি না, এত সহজ করার দরকার নেই। বাট অ্যাজ এ বিগিনার, উই অলওয়েজ অ্যাজিউম সিম্পলি সাপোর্টেড, ইভেন কোড আমাকে সেটাও রেকমেন্ড করে, কোড আমাকে এটাই বলে যে তুমি সিম্পলি সাপোর্টেড ধরে করতে পারো। আমি একটা এক্সাম্পল দেখাই, এটা এটা করিয়েই শেষ, হ্যাঁ, একটুখানি দাঁড়িয়ে যা, আমি মেন মেন পেজ থেকে পেজ নাম্বারটা দেখে নিই, আমার কাছে যে করে দিচ্ছি তবু ওখানে ডিসপ্লে করে, ঠিক আছে? মানে এখানে তো আমি কিছু হাওয়ায় বলবো না, সবকিছুই কোড রেকমেন্ডেশন হবে, আইএস কোড রেকমেন্ডেশন হবে, ঠিক আছে? দাঁড়া, এটা পেজ নাম্বার কত, 90, আইএস কোড আছে, ব্যাগে থাকলে হবে না, যখন পড়তে বসবি তখন নিয়ে বসবি। তোর কথা শোনা যাচ্ছে না।
হ্যাঁ বল। দিয়ে তুই 90 পেজটা খোল। 90 পেজ খোল, 90। This one negative movements may arise at discontinuous edge. Negative movement may be arise depends on the degree of fixity of equivalent. এদের ক্লজ গুলো পড়, হ্যাঁ, এই ক্লজ গুলো পড়ে রাখ, তাহলে কিছুটা আইডিয়া ক্লিয়ার হবে। ওকে, কোন ক্লজ গুলো বলতো? রিস্ট্রেন স্ল্যাব, এই যে রিস্ট্রেন স্ল্যাব আছে না, D1 ক্লজ দিয়ে রিস্ট্রেন স্ল্যাবের যে ক্লজ গুলো আছে এগুলো পড়ে রাখ। কোড এখানে স্পেসিফাই করছে তোকে সিম্পলি সাপোর্টেড ধরেই ডিজাইন করতে। ওকে, কোড তোকে এটাই স্পেসিফাই করছে, বাট তার সঙ্গে তোকে সিম্পলি সাপোর্টেড ধরছি, সিম্পলি সাপোর্টেড ধরলে হবে না, তোকে এক্সট্রা টপ এক্সট্রা বটম এসব নেগেটিভ মুভমেন্ট এগুলো তোকে হিসাব করতে হবে। সেটা কতটা কি হবে, এই যে জিনিসগুলো না, এগুলো সব মুভমেন্টের ডায়াগ্রাম, এগুলো শেখাবো যখন স্যার পড়াবো। তুই ভাবতে পারবি না কত ইঞ্জিনিয়ার কত সায়েন্টিস্ট এর উপর কাজ করেছে যাতে তোকে খাটতে না হয়। তোকে মানে স্ট্রাকচার অ্যানালিসিস পড়ে স্ট্রাকচার অ্যানালিসিস থেকে মুভমেন্ট যাতে না বের করতে হয়, তার জন্য খাটাখাটনি করেছে, এত কিছু করেছে তার উপর। আমি সেটা দেখাবো নেক্সট দিন, দেখবি যে কত ইন্টারেস্টিং আইএস কোড, মানে এত কিছু ইন্টারেস্টিং ফর্মুলা তোকে দিয়ে রাখে যে তোর অর্ধেক কাজ কমিয়ে রেখে দেয়, অর্ধেক কি বলবো, মানে 3/4 ভাগ কাজ কমিয়ে রেখে দেয়, তোকে 1/4 ভাগ কাজ করতে হয় গেলে। ঠিক আছে, এগুলো সব এভরিথিং, কিভাবে ডিজাইন করবি, কিভাবে এগোবি, প্রসেস কি, সব কিছু বলা আছে, রেকমেন্ডেশন দেওয়া আছে। ইভেন তোকে আরেকটা কোড দেখাই, জাস্ট হোল্ড অন। SP34 PDF 24, 1 মিনিট দাঁড়িয়ে যা। দেখতে পাচ্ছিস, এই এই যে কোডটা আছে না, এখানে সব বলে দেওয়া আছে। SP34 তুই কিভাবে কাজ করবি, কিভাবে কাজ করবি না, কোথায় কিভাবে রাখতে হবে, এভরি ডিটেলস দেওয়া আছে, পুরো ডিটেলিং দেওয়া আছে। তুই ড্রয়িং কিভাবে করবি, ড্রয়িং এর পেজ কত রাখবি, কতটা সাইজ করবি, কোন দিকে রাখবি, এভরিথিং এভরিথিং ডিসাইডেড। কতটা প্ল্যান নিবি, এই যে কলেজে বলে দেওয়া থাকে না, টাইটেল ব্লক এতটা করবে, এগুলো সব SP34 ডিসাইড করা আছে, ডিসকাশন করা আছে। তুই যা পারিস করতে পারিস না, তুই কিভাবে ছবি আঁকবি, কিভাবে করবি, এভরিথিং মানে ডিসকাস করা আছে। কিভাবে প্যানেল নিবি, প্যানেলের সাইজ কত রাখবি, ঠিক আছে, প্ল্যান কিভাবে আঁকবি, এভরিথিং এভরিথিং বলা আছে এখানে। খুব ইন্টারেস্টিং, এটা একটু স্টাডি করিস, এটাকে একটু স্টাডি করিস, এখানে দেওয়া আছে দেখ কিভাবে রাখবি। দিস পয়েন্ট টু বি কাট অফ ট্রিটেড অ্যাজ কাট অফ পয়েন্ট ফর দি পারপাস অফ ডেভেলপমেন্ট লেন্থ। এখানে আমি তোকে এক্ষুনি বললাম যেটা মিনিমাম এলডি রাখতে হবে, এটা এখান থেকে এটা মিনিমাম এলডি রাখতে হবে। ঠিক আছে, এগুলো পড়েছি, আমার নোটসে আছে দেখবি। এই যে ল্যাপ স্প্লাইস, দেখ ছবিতে হুক দেওয়া আছে, ই হুক দেওয়া আছে, যে সোজা না রেখে এখানে হুক করে দে, তাহলে সেক্ষেত্রে পিচ কত রাখবি, 6 mm এর রড ইউজ করবি, স্পাইরাল পিচ দিবি, এগুলো আমি পড়েছি না। এই হুক রাখবি, পড়েছি তো। তো ধর এখানে সব ডিসক্রাইব করা আছে, ল্যাশ প্লাস হতে দিবি, এটা দেখ কাপলার দিচ্ছে, এগুলো কাপলার, এটা কাপলার প্রোভাইড করছে, এই দেখ থ্রেডেড কাপলার, কাপলার্স প্রোভাইড করছে। কাপলার্স কিরকম হবে, কিসের কাপলার ইউজ করবি, থ্রেডেড কাপলার্স এর ছবি আছে, কোন কোন কোম্পানি গুলো বানায়, এভরিথিং এখানে সব ডিটেইলস দেওয়া আছে। ঠিক আছে, এভরিথিং এটা পড়বি, খুব ইন্টারেস্টিং জিনিস। এই যে কতটা করে ঢোকাবি, এলডি বাই ঢোকাতে হবে। হ্যাঁ, SP34, IS SP34। ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি, কোনো ব্যাপার না। এটা দেখিস, কোডটা খুব ইন্টারেস্টিং। কতটা কি করবি, ডিজাইন কিভাবে করবি, ডিজাইন প্রসিজার কিভাবে এগোবে, এভরিথিং, কতটা কি রড দিবি, কিভাবে স্প্লাইস হবে, এটা ফলো করিস। ঠিক আছে, দেখ কিভাবে রড যাচ্ছে, দেখেছিস তো পুরো একদম ছবি দিয়ে। আর এর উপর প্রচুর সায়েন্টিস্ট কাজ করেছে। ঠিক আছে, এটা কেন ইন্টারেস্টিং হয়ে যায়, এর উপর প্রচুর সায়েন্টিস্ট কাজ করেছে, যাতে তোর আমার কাজ খুব সহজ হয়, খুব সহজে করতে পারি অ্যাজ এ ডিজাইনার। তার জন্য ওরা প্রচুর কাজ করেছে এরপর।
ওকে, যেমন আমি কাজ করছি। ওকে, সহজ হয়ে গেল। আজ তাহলে এতটাই থাক। নেক্সট দিন নেক্সট টপিক হবে কালকে সকালে এই সময়। ওকে, আমি এর ভিডিওটাই পাঠিয়ে দিচ্ছি তোকে।